জি, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে শোনা যাচ্ছে কিনা? ওকে। দেখেন, সকালবেলা আমরা ক্লাসটা শুরু করে শেষ করতে পারিনি। আসলে আজকে সারাদিন ইন্টারনেটের খুব সমস্যা করছে। আমি জানি না কেন, আপনাদের কি অবস্থা এটাও জানি না। আজকে সারাদিন ইন্টারনেটের ব্যাপক সমস্যা। ইভেন কিছুক্ষণ আগে পর্যন্ত সমস্যা করছে। আমি জানি না যে এই ক্লাসটাতে আবার সমস্যা করবে কিনা বা কি অবস্থা হবে, কোন দিকে যাবে আমি বুঝতে পারছি না। তবে আশা করবো যে মোটামুটি 2 ঘন্টা যদি ওই সমস্যা না করে ক্লাসটা শেষ করে দিতে পারবো। দেখেন, আমরা শুরু থেকেই শুরু করব একদম, যেহেতু তখনকার ক্লাসটা আমি ডিলিট করে দিছি। তো তখন যেটা বলতেছিলাম যে আমরা মূলত টাইম সরি ট্রেনের অধ্যায়ে আমরা যা যা করে আসছি, ঠিক আছে, ট্রেনের অধ্যায়ে যা যা করে আসছি, বোট অ্যান্ড স্ট্রিমের অধ্যায়ে যা যা করে আসছি, সেই একই জিনিস আমরা এখানেও করব, অর্থাৎ টাইম ডিস্টেন্স স্পিডেও করব। এখানে যে আলাদা কোনো কনসেপ্ট পড়বো এমন না, সেম জিনিসটাই আমরা এখন পড়বো, ঠিক আছে। সো এখানে 3টা বেসিক যে সূত্রের দরকার হয় টাইম বের করার, ডিস্টেন্স বের করার এবং স্পিড বের করার, এইগুলোই আমরা দেখব, ঠিক আছে। সো প্রথমে আমরা উদাহরণের কিছু অঙ্ক দেখব, তারপর আমরা মূল অঙ্কগুলোতে ঢুকে যাব। উদাহরণের প্রথমে দেখব হচ্ছে উদাহরণ 4। উদাহরণ 4, দেখেন উদাহরণ 4-এ বলা হচ্ছে যে এ ম্যান ওয়ার্কড অ্যাট এ স্পিড অফ 4 কিলোমিটার পার আওয়ার from point A to B and came back from point B to A at the speed of 6 kilometer per hour. What would be the ratio of the time taken by the man in walking from point A to B to that from point B to A? খেয়াল করেন, এখানে বলা হচ্ছে যে একজন মানুষ এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে। সো যখন যাবে তখন তার গতিবেগ হবে 4 কিলোমিটার প্রতি ঘন্টা, আর যখন বি থেকে এ পয়েন্টের দিকে ফেরত আসবে তখন তার গতিবেগ হবে হচ্ছে আপনার 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তো বলতেছে যে এই মানুষটা যাবে এ থেকে বিতে, আবার বি থেকে এতে ফেরত আসবে, এতে করে তার সময়ের অনুপাতটা কত হবে। এখানে তো গতিবেগের কথা বলা আছে, তো আমাকে প্রশ্নে বের করতে হবে যে তার সময়ের অনুপাতটা কত। তো আমরা একটা কনসেপ্ট শিখে আসছি যে এরকম ডিস্টেন্সটা যদি আপনার সেম হয়, এখানে দেখেন ডিস্টেন্সটা কিন্তু সেম, এখানে ডিস্টেন্সটা সেম, অর্থাৎ আপনি এ থেকে বিতে যত দূরত্ব আসতেছেন আবার ঠিক সেম দূরত্বটাই আপনি বি থেকে এতে যাচ্ছেন। তার মানে এখানে যখন ডিস্টেন্সটা সেম হবে তখন স্পিডের অনুপাত আর টাইমের অনুপাতটা একে অপরের উল্টা হয়ে যায়। তো দেখেন, আমি যদি এই দুইটাকে এইভাবে ধরি যে যাওয়া এবং আসা, যাওয়া এবং আসা, তো যাওয়ার সময় গতিবেগ কত? 4। আসার সময়ের গতিবেগ কত? 6। এটা হচ্ছে আপনার গতিবেগের অনুপাত। তাহলে ডিস্টেন্স সেম হলে টাইমের অনুপাতটা কি হবে? জাস্ট গতিবেগের উল্টা, অর্থাৎ 6:4। এইটাকে ছোট করে লিখতে পারি 2 3 * 6, 2 2 * 4, অর্থাৎ 3:2 হচ্ছে আপনার এখানে সময়ের অনুপাতটা হবে। যেখানে সময়ের অনুপাত হবে 3:2। হ্যাঁ, সুমন ভাই। এইটা তো জানি, আমি ক্লাস নিতেছি। ওকে। উদাহরণ 5-এ চলে যান। উদাহরণ 5। দেখেন উদাহরণ 5-এ কি বলা হচ্ছে যে এ ডগ টেক্স 4 leaps for every 5 leaps of a hare, but 3 leaps of a dog are equal to 4 leaps of the hare. Compare their speeds. এখানে বলা হচ্ছে যে একটা কুকুর 3 লাফ দিয়ে যত দূর যায়
একটা খরগোশ 4 লাফে ঠিক তত দূর যাবে। তাহলে কি বলা হচ্ছে যে কুকুরের 3 লাফ সমান সমান খরগোশের 4 লাফ, তাই না? কুকুর 3 লাফ দিয়ে যত দূর যাবে খরগোশ 4 লাফ দিয়েই ঠিক তত দূর যাবে। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে একটা কুকুর আর একটা খরগোশ 1 লাফে ঠিক কত দূর যায়। সো এখানে অনুপাতটা বের করলে আমরা পাবো কত, 4:3। অর্থাৎ কুকুরটা 1 লাফ দিয়ে যদি 4 মিটার যায়, তাহলে খরগোশটা 1 লাফ দিয়ে কত যাবে, 3 মিটার। তো প্রশ্নের শুরুতে বলতেছে যে কুকুরটা দিবে কত লাফ, 4 লাফ। এই যে দেখেন, কুকুর আর হচ্ছে খরগোশ, কুকুরটা দিবে কত লাফ, 4 লাফ দিবে। তো প্রতিটা লাফে যাবে হচ্ছে 4 মিটার, তাহলে 4 লাফে কত দূর যাবে, এই যে 4 × 4। খরগোশটা দিবে কত লাফ, 5 লাফ। খরগোশ 1 লাফে কত দূর যায়, 3 যায়, তাহলে এই যে 5 × 3, তাহলে 4 × 4 এখানে হয়ে যায় 16, 3 × 5 এখানে হয়ে যায় কত, 15। তার মানে এই যে কুকুর আর খরগোশের যে গতিবেগের অনুপাতটা চাইছে, সেটা আমার কত, 16:15 হয়ে যাবে। ঠিক আছে? এখানে আপনার ডিস্টেন্সটাই কি হবে, এখানে আপনি বলতে পারেন যে ভাই এটা তো ডিস্টেন্স বের হয়েছে। ডিস্টেন্স আর স্পিড সেম কখন হয়, যখন টাইমটা সেম হবে। তো এখানে টাইমটা যেহেতু সমান বা টাইমটা যেহেতু আমার কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই এখানে ডিস্টেন্সও যায় স্পিডও তা। তো ডিস্টেন্স যদি 16:15 হয়, এই স্পিডও কুকুর আর খরগোশের 16:15ই হবে। উত্তর হচ্ছে 16:15। এই যে রাতে ক্লাস নিলেই দেখি ছেলে পেলে বেশি, এখন 14 জন, সকালবেলা তো ছিল মাত্র 7 জন 8 জন। উদাহরণ 9 চলে যান, উদাহরণ 9। দেখেন, উদাহরণ 9 বলা হচ্ছে যে 1/3 অফ এ সার্টেন জার্নি ওয়াজ কাভার্ড অ্যাট দ্য স্পিড অফ 20 কিলোমিটার পার আওয়ার, 1/4 অ্যাট 30 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড দ্য রেস্ট অ্যাট দ্য স্পিড অফ 50 কিলোমিটার পার আওয়ার। ফাইন্ড দ্য এভারেজ স্পিড পার আওয়ার ফর দ্য হোল জার্নি। বলতেছে যে একটা নির্দিষ্ট দূরত্বের 1/3 আপনি 20 কিলোমিটার ঘন্টা বেগে যান, 1/4 আপনি 30 কিলোমিটার ঘন্টা বেগে যান, আর অবশিষ্ট পথটুকু আপনি 50 কিলোমিটার ঘন্টা বেগে যান। তো জিজ্ঞাসা করছে যে সম্পূর্ণ যাত্রায় আপনার গড় গতিবেগটা কত। আমরা ট্রেনের অধ্যায় এবং বোটের অধ্যায় দেখে আসছি যে ভাই এভারেজ স্পিড বের করার জন্য 2টা সূত্র আছে। তার মধ্যে একটা সূত্র হচ্ছে আপনি যখন টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করে দিবেন, তখন আপনার এভারেজ স্পিড বের হয়ে যাবে। তো আপনি আমাকে বলতে পারেন যে ভাই এই প্রশ্নের টোটাল ডিস্টেন্সটা তাহলে কত হবে। দেখেন, এই প্রশ্নে 2টা ফ্র্যাকশন দেওয়া আছে। একটা ফ্র্যাকশন হচ্ছে 1/3, আর একটা ফ্র্যাকশন হচ্ছে 1/4। তো আমরা কি করব, এই 3 আর 4 এই 2টার লসাগু করব। তো 3 4-এর লসাগু কত হবে, 12। আমরা এই 12 কিলোমিটারকেই কি ধরে নিব, আমার টোটাল ডিস্টেন্স ধরে নিব। তাহলে এখানে আমার টোটাল ডিস্টেন্সটা কত হয়ে যাচ্ছে ভাই, 12 হয়ে যাচ্ছে, 12 লিখলাম। এখন দেখেন, আমরা মোটামুটি সবাই জানি যে টাইমটাকে কিভাবে বের করতে হয়। টাইমটাকে বের করার উপায় হচ্ছে যে ডিস্টেন্সটাকে যদি আপনি স্পিড দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনি টাইম বের করতে পারবেন। ডিস্টেন্সটাকে স্পিড দিয়ে ভাগ করে দিলে আমরা কি বের করতে পারবো, টাইম বের করতে পারবো। তো এই যে প্রশ্নের প্রথম অংশে বলা হচ্ছে যে সম্পূর্ণ পথের 1/3 তো সম্পূর্ণ পথ হচ্ছে 12, যার 1/3 হচ্ছে 4 কিলোমিটার। এই 4 কিলোমিটার পথ আমি কত বেগে যাব ভাই, প্রশ্নে বলতেছে যে 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাবেন, তাহলে লিখলাম প্লাস। এরপরে বলতেছে যে সম্পূর্ণ পথের 1/4, তাহলে সম্পূর্ণ পথের 1/4 কত, এই যে 3 কিলোমিটার। তো এই 3 কিলোমিটার আমি কত বেগে যাব, ওই যে বলতেছে যে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাবেন। তাহলে এখানে এই যে 3 বাই কত লিখতে হবে, 30 লিখতে হবে, 3/30। ঠিক আছে? এরপরে আবার আপনাকে বলা হচ্ছে যে অবশিষ্ট পথ, তো আমার পুরো পথ হচ্ছে 12,
যার ভিতরে আমি 4 আর 3 গেছি, তাহলে আমার অবশিষ্ট পথ বাকি আছে কত? 5 না? এই 5 বাকি আছে। তো এই 5 কিলোমিটার পথ আমি কত বেগে যাব? ওই যে প্রশ্নে বলতেছে যে 50 কিলোমিটার পার আওয়ার বেগে যাবেন। তাহলে ওপরে হয়ে গেছে টোটাল ডিস্টেন্স, আর নিচে আমার এগুলা কি লিখছি? টোটাল টাইম লিখছি না? টোটাল টাইম লিখছি। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি ভাই, তাহলে এখানে আমরা পাবো 12, আর এখানে 20, 30, 50-এর লসাগু কত হবে? 20, 30, 50-এর লসাগু কত হয়ে যাবে? আমরা 50কে ডাবল করে 100 হচ্ছে না, তার মানে 30 দিয়ে যাচ্ছে না, তাই না? সো আমরা একটু ছোট করে নেই। এটাকে যদি ছোট করে নেই, এখানে আমরা 10 লিখতে পারি। এটাকেও ছোট করলে এখানে আমরা 10 লিখতে পারি। তাহলে 10, 10 আর 20-এর লসাগু কত? 20 হবে। 20 এই 20-এর ভিতরে একবার 1 দিয়ে 4, এই যে 4 যোগ 10 দোকানো 20, এখানে 2, 10 দোকানো 20, এখানে 2। তাহলে দেখেন এখানে কত হয়ে যাচ্ছে? এই পাশে ওপরে 12 আর নিচে কত? 4, 2 6, 2 8। তাহলে এখানে কত? 8/20 হয়ে যাচ্ছে না? 8/20 সমান সমান আবার কত লিখতে পারি? যে 12 গুণন 20 ডিভাইডেড হচ্ছে 8। 4 এখানে 3 বার, 4 এখানে 2 বার, 2 এখানে 20-এর ভিতরে যাবে 10 বার, 3 আর 10 গুণ করলে কত হয়ে যাবে? এই যে 30 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার গড় গতিবেগ। এই যে 30 কিলোমিটার পার আওয়ার বের হয়েছে, এই 30 কিলোমিটার পার আওয়ারই হচ্ছে আমার কি হবে? গড় গতিবেগ হবে। এরপরে চলে যান উদাহরণ 11। উদাহরণ 11-তে চলে যান। দেখেন উদাহরণ 11-তে বলা হচ্ছে যে an aeroplane flies along the four sides of a square at the speeds of 100, 200, 300 and 400 কিলোমিটার পার আওয়ার. Find the average speed of the plane around the field. বলতেছে ভাই একটা প্লেন একটা বর্গাকৃতির মাঠের চারপাশ দিয়ে ঘুরতেছিল, ঠিক আছে? ধরে নেন যে এটা বর্গ, এটা একটা মাঠ, এই মাঠের চারপাশ দিয়ে একটা প্লেন ঘুরতেছিল। তো আমরা কি জানি? বর্গের প্রতিটা বাহু সমান, অর্থাৎ বর্গের এই বাহু আর এই বাহু সমান হবে, আবার এই বাহু সমান হবে। মূল কথা বর্গের 4টা বাহুই কি হবে? সমান হবে। এখানে প্রতিটা বাহুই কি সমান? বর্গের প্রতিটা বাহুই সমান হবে। তো বলতেছে যে প্লেনটা যখন এই রাস্তাটা অতিক্রম করবে, তখন তার গতিবেগ যদি 100 কিলোমিটার পার আওয়ার হয়, যখন এই পথটা অতিক্রম করবে তখন তার গতিবেগ হবে কত? 200। যখন এই পথটুকু অতিক্রম করবে তখন তার গতিবেগ হবে হচ্ছে আপনার 300। যখন এই পথটুকু অতিক্রম করবে তখন তার গতিবেগ হবে কত? 400। তো আমাকে বের করতে হবে কি? এভারেজ স্পিড বের করতে হবে, ঠিক আছে? তো এভারেজ স্পিডের কিছুক্ষণ আগে বলছি যে এভারেজ স্পিডের সূত্র হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড টোটাল টাইম, তাই না? সো এখানে আপনার ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্সটা কত হবে? এখন আপনি বলবেন যে ভাই এখানে তো শুধু গতিবেগ দেওয়া আছে, তো আমাদের যে গতিবেগটা দেওয়া আছে এই যে 100, 200, 300 এবং 400, আমাদের কাজ হচ্ছে এই 4টা গতিবেগের লসাগু করে ফেলা। এই 4টা গতিবেগের লসাগু করলে আমরা পাবো 1200, ঠিক আছে? যে আমরা ধরেই নিব যে বর্গের এই যে প্রতিটা বাহু, এইটাও 1200, এইটাও আপনার 1200, এইটাও 1200, এইটাও 1200, ঠিক আছে? এই বর্গের প্রতিটা বাহুই আমার কত করে? ধরে নেন যে 1200 কিলোমিটার করে। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? 4×12 4800। তার মানে টোটাল ডিস্টেন্স আমি পেয়ে গেছি 4×12 4800। তাহলে খেয়াল করেন, যখন আমি এই 1200 পথ অতিক্রম করব তখন আমার সময় কত লাগবে? আপনি বলবেন যে এখানে আপনার গতিবেগ হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, তো এখানে সময় লাগবে আপনার 12 ঘন্টা। আপনি যখন আবার অন্য পাশের 1200 অতিক্রম করবেন, আপনার গতিবেগ যদি 200 হয়, তাহলে এখানে আপনার সময় লাগবে 6 ঘন্টা। আবার অন্য পাশের 1200 কিলোমিটার অতিক্রম করলে গতিবেগ 300 হলে আপনার সময় লাগবে কত?
4 ঘন্টা। আবার অন্য পাশের 1200 কিলোমিটার অতিক্রম করলে আপনার গতিবেগ যদি 400 হয়, আপনার সময় লাগবে কত? 3 ঘন্টা। তাহলে এই পুরো 4800 কিলোমিটার পথ অতিক্রম করতে আপনার সময় লাগছে কত? 12, 6, 18, 4, 20, 3 কত? 25। তাহলে এই যে টোটাল টাইম কত? 25 ঘন্টা। 25 দিয়ে 4800কে যদি আপনি ভাগ দেন তাহলে 384 কিলোমিটার/আওয়ার পাবেন, যেটাই হচ্ছে আপনার কি, সরি, 192। 192 বলে 384 না, এটা আরেকটার উত্তর। এখানে পাবেন কত? 192 কিলোমিটার/ঘন্টা পেয়ে যাবেন হচ্ছে ওই প্লেনটার গড় গতি। ঠিক আছে, 192 কিলোমিটার/ঘন্টা হবে ওই প্লেনের গড় গতিবেগ। বারোশো ইন্টু 4 দেওয়ার কারণটা হচ্ছে ভাই যে প্লেনটা প্রথমে এই পথটুকু অতিক্রম করবে, তাহলে এইটার দূরত্ব হচ্ছে আপনার 1200। আবার এইটা অতিক্রম করবে, এইটা হচ্ছে আপনার 1200। আবার এইটা অতিক্রম করবে, এইটাও 1200। এই পথটা অতিক্রম করবে, এটাও হচ্ছে আপনার কত? 1200। যেহেতু বলছে যে একটা বর্গাকৃতির মাঠকেও মানে ভ্রমণ করবে, প্লেনটা এই বর্গাকৃতির মাঠের ওপর দিয়ে এইভাবে এইভাবে উড়ে যাবে, এইভাবে এইভাবে উড়ে যাবে। তো আমরা জানি যে বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি সমান হয়? তো বর্গের এক বাহুর দৈর্ঘ্য যদি 1200 হয়, তাহলে বর্গের পরিসীমা মানে হচ্ছে এই যে পুরো মাঠটা, এই মাঠটার টোটাল আয়তনটা কত হবে? কত কিলোমিটার বা কত মিটার পথ হবে? তাহলে এক পাশের এই বর্গের এক পাশের বা এই মাঠের এক পাশের দৈর্ঘ্য যদি 1200 হয় আর প্রত্যেকটা দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে এখানে টোটাল পথ কত হবে? 4×48, না? 4×48, এটা হচ্ছে টোটাল পথ। আর টোটাল সময় তো এই যে দেখাইলাম যে টোটাল সময় হচ্ছে আপনার 25 ঘন্টা লাগবে। তো 25 দিয়ে 48কে ভাগ করলে এই যে 192 পেয়ে যাবেন। বুঝতে পারছেন? উদাহরণ 13-তে চলে যান ভাই। উদাহরণ 13। দেখেন, উদাহরণ 13-তে বলা হচ্ছে যে বাই ওয়াকিং অ্যাট 3/4 অফ হিজ ইউজুয়াল স্পিড এ ম্যান রিচেস হিজ অফিস 20 মিনিটস লেটার দেন হিজ ইউজুয়াল টাইম। ফাইন্ড দ্য ইউজুয়াল টাইম টেকেন বাই হিম টু রিচ হিজ অফিস। বলতেছে যে একজন মানুষ তার যে স্বাভাবিক গতি, সেই স্বাভাবিক গতির 3/4 গতিতে হেঁটে যদি তার অফিসে যায়, তাহলে 20 মিনিট পরে পৌঁছায়, অর্থাৎ 20 মিনিট তার বিলম্ব হয় অফিসে পৌঁছাইতে। তো জিজ্ঞাসা করছে যে ফাইন্ড দ্য ইউজুয়াল টাইম টেকেন বাই হিম টু রিচ হিজ অফিস। তাহলে তার অফিসে পৌঁছানোর ইউজুয়াল টাইমটা কত, অর্থাৎ স্বাভাবিক সময়টা কত? অর্থাৎ সে তার অফিসে যে পৌঁছাবে, ঠিক আছে, সেই সময়টা কত, ইউজুয়াল সময়টা। অনেক সময় হয় না এরকম, আমরা অনেক সময় করি না যে ধরেন যে আমরা একটা নির্দিষ্ট জায়গায় যাই, প্রতিদিনই যাই। তো আপনার তো একটা স্বাভাবিক গতি আছে যে আপনি প্রতিদিন এই গতিতে আপনি হাঁটেন। ধরেন যে আপনি প্রতিদিন হেঁটে হেঁটে অফিসে যান। তো নর্মালি আপনার যে স্বাভাবিক গতি, এই গতিতে যদি হেঁটে যান তাহলে 10 মিনিট সময় লাগে আপনার অফিসে যেতে। কিন্তু আপনি এখন চিন্তা করতেছেন কোনো একদিন আপনার শরীরটা খারাপ, আপনি আপনার স্বাভাবিক গতিতে হাঁটতে পারবেন না, আপনি ধীরে ধীরে হেঁটে যাবেন। সো আপনি যখন ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন তখন হয়তো অফিসে পৌঁছাইতে আপনার 20 মিনিট টাইম লাগতেছে। অর্থাৎ যখন আপনি স্বাভাবিক গতিতে হাঁটতেছেন তখন আপনার 10 মিনিট টাইম লাগতেছে। আর যখন আপনি একটু ধীর গতিতে হাঁটতেছেন তখন আপনার সময় বেশি লাগতেছে, অর্থাৎ 10 মিনিটের জায়গায় 20 মিনিট লাগতেছে। তো এই প্রশ্ন এখানে সেম কথাটাই বলা হচ্ছে যে আপনি আপনার যে স্বাভাবিক গতি, সেই স্বাভাবিক গতির যদি 3/4 গতিতে হেঁটে যান, তাহলে অফিসে পৌঁছাইতে আপনার 20 মিনিট লেট হয়ে যাবে। তাহলে অফিসে আপনার পৌঁছানোর স্বাভাবিক সময়টা কত, অর্থাৎ অফিসে পৌঁছাইতে আপনি যদি স্বাভাবিক গতিতে হেঁটে যান তাহলে আপনার কত সময় লাগবে, একটু সেটা বের করে দেখান।
ঠিক আছে? তো আমি বলছিলাম যে এই ধরনের প্রশ্ন রেশিওতে করার চেয়ে আপনি যদি গতানুগতিক পদ্ধতিতে করেন তাহলে খুব ইজিলি সমাধান করা যায়, হিসাবটা কম হয়, একবারই রেজাল্ট বের হয়ে যায়। সো এখানে প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে আমাকে ফ্র্যাকশনটা বলছে যে 3/4 অফ হিজ ইউজুয়াল স্পিড, 3/4 অফ হিজ ইউজুয়াল স্পিড। আমি প্রায় প্রথম থেকে বলে আসতেছিলাম যে ভগ্নাংশের নিচে কে বসবে এইটা বোঝার উপায় হচ্ছে যে যার সাথে অফ প্রিপোজিশন যুক্ত থাকবে তার অবস্থান হচ্ছে ভগ্নাংশের নিচে। তো এখানে অফ প্রিপোজিশনটা যুক্ত আছে কার সাথে? অফ হিজ ইউজুয়াল স্পিডের সাথে। তার মানে এই যে তার ইউজুয়াল স্পিডটা, এই ইউজুয়াল স্পিড হচ্ছে ধরে নেন যে 4 কিলোমিটার পার আওয়ার। আর আপনার যে নতুন স্পিডটা, এই নতুন স্পিডটা কত ভাই? এই যে ভগ্নাংশের ওপরেরটা, অর্থাৎ 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? তো স্বাভাবিকভাবেই আপনি যখন আপনার হাঁটার গতিটাকে কম করবেন তখন আপনার সময় বেশি লাগবে, তাই না? বিষয়টা আপনার সময় তখন বেশি লাগবে। তার মানে আপনি যদি 3 কিলোমিটার গতিতে হেঁটে যান 4 কিলোমিটার গতিতে হাঁটার পরিবর্তে, তাহলে আপনার সময় বেশি লাগবে বা আপনার বিলম্ব হবে। তো কতখানি বিলম্ব হবে? ওই যে প্রশ্ন বলে দিয়েছে যে 20 মিনিট, 20 মিনিট বিলম্ব হবে। ঠিক আছে? 20 মিনিট বিলম্ব হবে। তাহলে খেয়াল করে দেখেন, তাহলে এখানে যদি আমরা ডিস্টেন্সটাকে ডি ধরি, যে বাসা থেকে অফিসের দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার, এইটা যাব আমি 3 কিলোমিটার পার আওয়ার বেগে। আবার আমার ইউজুয়াল গতিবেগটাকে যদি 4 ধরি, তাহলে আমার সময়ের পার্থক্যটা কত হবে? 20 মিনিট বিলম্ব হবে। তো ঘন্টায় কনভার্ট করে দেওয়ার জন্য এখানে 60 দিয়ে ভাগ করে দিতে হবে। তো এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন 3 4 লসাগু 12, এখানে হয়ে যাবে 4D মাইনাস হচ্ছে 3D। এখানে ক্যালকুলেশন করলে হয়ে যাবে কত? 1/3। তাহলে দেখেন 4D থেকে 3D বাদ দিলে ডির সাথে 3 গুণ করলে এখানে কত হয়ে যাবে? এই যে 3D হবে, আর এই পাশে 12কে 12। তাহলে এখান থেকে আমরা ডির ভ্যালুটা কত পেয়ে যাব? এই যে 3 4 যা 12, অর্থাৎ 4 পেয়ে যাব। অর্থাৎ এই যে আমার ডিস্টেন্সটা, বাসা থেকে অফিসের যে দূরত্বটা, এইটা আমরা জানতাম না, সেটা আমরা অলরেডি বের করে ফেলছি যে ভাই তুমি বাসা থেকে অফিসে যাও, তার যে দূরত্বটা তুমি ডি কিলোমিটার ধরছো, এই ডি কিলোমিটারের ভ্যালু হচ্ছে 4 কিলোমিটার। এখন আমাকে বলতেছে যে বাবা তোমার ইউজুয়াল টাইমটা কত হবে, তুমি সেটা বের করো। তো ইউজুয়াল টাইম বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। তো এখানে ডিস্টেন্স তো হচ্ছে আমার 4 কিলোমিটার, তাহলে স্পিড কত? যেহেতু আমি ইউজুয়াল টাইম বের করব, তার মানে আমাকে ইউজুয়াল স্পিড দিয়ে ভাগ করে দিতে হবে। যেহেতু আমি ইউজুয়াল টাইম বের করব, তার মানে ইউজুয়াল স্পিড দিয়ে ভাগ করে দিতে হবে। তো এখানে ইউজুয়াল স্পিড কত? 4 কিলোমিটার ঘন্টা। তাহলে এই 4 দিয়ে ভাগ করে দেন, 4 দিয়ে ভাগ করে দেন, 4 দিয়ে ভাগ করে দেন। তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে আমরা কত পাবো? এখানে 1 পাবো না? 1। তার মানে কি 1 ঘন্টা সময় লাগবে। আপনি যদি আপনার স্বাভাবিক যেই হাঁটার গতি, সেই গতিতে যদি হেঁটে যান, তাহলে সময় লাগবে হচ্ছে আপনার 1 ঘন্টা। এটাই উত্তর ভাই। এই ধরনের প্রশ্ন আগে খুব দিত আসানুলের সময়। ঠিক আছে? এই প্রশ্নগুলো প্রিলিমিনারি পরীক্ষায় আসতো। 14 নম্বরে চলে যান, উদাহরণ 14। উদাহরণ 14তে যান। দেখেন 14তে কি বলা হচ্ছে যে এ পারসন রিচেস হিজ ডেস্টিনেশন 40 মিনিটস লেট ইফ হিজ স্পিড ইজ 3 কিলোমিটার পার আওয়ার। বলতেছে যে একজন মানুষের গতিবেগ যদি 3 কিলোমিটার ঘন্টা হয়, তাহলে সে তার গন্তব্যে পৌঁছাবে 40 মিনিট দেরিতে। অ্যান্ড রিচেস 30 মিনিটস বিফোর টাইম ইফ হিজ স্পিড ইজ 4 কিলোমিটার পার আওয়ার। আর যদি তার গতিবেগ 4 কিলোমিটার ঘন্টা হয়, তাহলে সে নির্দিষ্ট সময়ের 30 মিনিট পূর্বেই পৌঁছে যাবে। তো ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ হিজ ডেস্টিনেশন ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট। তাহলে তার শুরুর জায়গা থেকে, অর্থাৎ তার যাত্রাস্থল থেকে তার ডেস্টিনেশন, তার গন্তব্যের দূরত্বটুকু কত।
এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাকে, একটা জিনিস বুঝতে হবে, এখানে যেহেতু আমরা বারবার টাইমটাকে ইকুয়েট করব, এই ধরনের প্রশ্নে টাইমকে ইকুয়েট করব, সেখানে সময়ের পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। এখানে ধরেন বোঝানোর জন্য বলতেছি, জাস্ট সময়ের পার্থক্য, এই ধরনের প্রশ্নে আপনারা বেশি ঝামেলা লাগাই ফেলেন সময়ের পার্থক্যে। যে যে এখানে আমরা কিছুক্ষণ আগে দেখছি ভাই, যে আমি যদি আপনার গতিবেগ 3-এ যাই, আমার ডিস্টেন্স যেহেতু আমি জানি না, সো ডিস্টেন্সকে ডি ধরে নিচ্ছি। আমি যদি এই ডি কিলোমিটার ডিস্টেন্স 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাই, আর এই যে ডি কিলোমিটার ডিস্টেন্স যদি আমি 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাই, তাহলে আমার সময় বেশি লাগবে, কারণ আমার গতিবেগ কি এখানে কম ছিল, 3 ছিল। তাহলে এই যে দুইটা সময়, এই দুইটা সময়ের পার্থক্যটা এখানে লিখতে হবে না, লিখতে হবে। তো বলতেছে যে যখন আপনি 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাবেন, তখন আপনার লেট হবে 40 মিনিট। আর যখন আপনি 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাবেন, তখন আপনি 30 মিনিট আগেই পৌঁছাবেন। তো ধরে নেন, বোঝার সুবিধার্থে বলতেছি যে ভাই, ধরে নেন যে আপনার অফিসে পৌঁছানোর সময় হচ্ছে সকাল 8টায়। তো আপনি যখন লেট করবেন তখন আপনি 8টার পরিবর্তে পৌঁছাবেন কয়টায়? 8টা 40-এ পৌঁছাবেন। 8টা 40-এ পৌঁছাবেন। আবার আপনি যখন রাইট টাইমে পৌঁছায় যাবেন, সরি, আপনি যখন 30 মিনিট আগেই পৌঁছাবেন, তখন আপনি কয়টায় পৌঁছাবেন? আপনার পৌঁছানোর কথা হচ্ছে 8টায়, কিন্তু আপনি 4 কিলোমিটার গতিতে হাঁটার কারণে আপনি 30 মিনিট আগে পৌঁছে যাচ্ছেন, অর্থাৎ আপনি পৌঁছে যাচ্ছেন কয়টায়? 7টা 30-এ পৌঁছে যাচ্ছেন। তাহলে এই যে 8টা 40-এ পৌঁছাবেন কখন? যখন আপনি 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাবেন। আর 7টা 30-এ পৌঁছাবেন কখন? যখন আপনি 4 কিলোমিটার পার আওয়ার বেগে পৌঁছাবেন। তাহলে এই যে দুইটা সময়, এই সময় আর এই সময়, এই দুইটা সময়ের পার্থক্য এখানে ইকুয়েট করছেন না? তাহলে এই দুইটা সময়ের পার্থক্য কত? আপনি বলবেন 7টা 30 থেকে 8টা, এখানে হচ্ছে 30 মিনিট, আর 8টার পরে 40, এই হচ্ছে 40 30 70 মিনিট। তাহলে এখানে যেহেতু মিনিট বের করছেন, তাহলে এটাকে ঘন্টায় কনভার্ট করে দেওয়ার জন্য জাস্ট এখানে 60 লিখে দেন। তাহলে এই পাশের শূন্য আর এই পাশের শূন্য কেটে দেন, আর এখানে কত হবে? 3 4-এর লসাগু 12। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে আপনার 4D - 3D ইজ ইকুয়াল টু 7/6। এখানে হয়ে যাবে হচ্ছে আপনার 6D, এই পাশে হয়ে যাবে 7 × 12, 6, এই 12-র ভিতরে দুইবার যাবে। তাহলে ডিস্টেন্স কত হবে? 7 × 2 এই যে 14 কিলোমিটার হবে। তো প্রশ্ন তো আপনাকে এটাই বের করতে বলতেছে যে আপনার যাত্রাস্থান থেকে আপনার গন্তব্যের দূরত্ব কতটুকু, এই যে 14 কিলোমিটার। উদাহরণ 19-এ চলে যান। উদাহরণ 19। দেখেন, এই উদাহরণ 19 টাইপের একটা ম্যাথ আসানগুলোর সময় রিটেনে আসছিল। এই ম্যাথটা যদি প্রিলিমিনারিতে আসতো, এই 19 নাম্বার ম্যাথ, ঠিক আছে, প্রিলিমিনারিতে আসলে বেস্ট অফ মানে ওয়ে হচ্ছে যে অপশন টেস্ট করে করে ফেলা, ঠিক আছে। 19 নাম্বার অঙ্কটা যদি প্রিলিমিনারিতে আসে বা আসতো, তাহলে বেস্ট ওয়ে হচ্ছে অপশন টেস্ট করে করে ফেলবেন। আর যদি ধরেন যে রিটেনেই দেয়, যেমন এই যে এটা উদাহরণের অঙ্ক, এখানে কোনো অপশন নাই, তাহলে আমি গতানুগতিক ওয়েতে সলভ করব। সো দেখেন, গতানুগতিক ওয়েটাও খুব সহজ, আমি গতানুগতিক ওয়েটা দেখা দিচ্ছি কারণ একবার রিটেনে আসছিল, একটু দেখেন। এখানে বলা হচ্ছে যে an aeroplane started 30 minutes later than the scheduled time for a place 1500 kilometer away from its destination. To reach the destination at the scheduled time, the pilot had to increase the speed by 250 km/h. What was the speed of the aeroplane per hour during the journey? বলা হচ্ছে যে একটা প্লেন 30 মিনিট মানে শিডিউল টাইমের 30 মিনিট বিলম্বে ছাড়বে, অর্থাৎ শিডিউল টাইম যা ছিল তার চেয়ে 30 মিনিট পরে ছাড়বে। তো সেই প্লেনটার 1500 কিলোমিটারের একটা দূরত্ব কাভার করার কথা, বা 1500 কিলোমিটার একটা গন্তব্যে যাওয়ার কথা। তো বলতেছে যে পাইলট যদি নির্দিষ্ট সময় অর্থাৎ শিডিউল টাইমে যদি গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে, এবং এই জন্য পাইলট প্লেনের গতি 250 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি করছে, 250 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি করছে,
তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ওয়াজ দ্য স্পিড অফ দ্য এরোপ্লেন পার আওয়ার ডিউরিং দ্য জার্নি, তাহলে যাত্রার শুরুতে ওই প্লেনের গতি কত ছিল। ভাই নর্মালি এটা আমরা বাংলাদেশে যেহেতু আমরা এগুলোর সাথে অভ্যস্ত, সাধারণত ট্রেন, বাংলাদেশের ট্রেন কখনো রাইট টাইমে আসে না। স্টেশনে যাওয়ার পর 2 ঘন্টা 3 ঘন্টা পরে আপনার ট্রেন আসে। বিমানও তাই, বাংলাদেশের বিমানগুলো রাইট টাইমে কখনোই রওনা করে না। দেখবেন যে হুদাই 6 ঘন্টা লেট হবে, হুদাই 7 ঘন্টা লেট। প্লেনে ওটা দেখবেন মাত্র 6 জন যাত্রী বসে আছে, ঠিক আছে। আর টিকিট কাটতে যাবেন খালি বলবে যে সিট খালি নাই। এইগুলোই তো হয়। তো 1500 কিলোমিটার একটা দূরত্ব আপনি কাভার করবেন, আপনি রওনাই দিয়েছেন 30 মিনিট দেরি করে। এখন পাইলট উপরে যে মানে বিমান আকাশে ওঠার পরে পাইলট চিন্তা করলো যে এই লোকগুলারে যদি আমি সঠিক টাইমে পৌঁছায় দেই তাহলে আমার জন্যই ভালো, আমি বাহবা পাবো। তো সেটা কিভাবে সম্ভব? প্লেনের গতি বাড়াতে হবে। ও কি করছে, প্লেনের গতি 250 কিলোমিটার পার আওয়ার বাড়ায় দিছে, ঠিক আছে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে শুরুতে প্লেন যখন যাত্রা শুরু করে তখন তার গতিবেগ কত ছিল সেটা একটু দেখো। প্লেন তো একবারে টেক অফ করেই তো আপনার 250 কিলোমিটার বাড়াইতে পারবে না, ও কিছু দূর যাওয়ার পরে আস্তে আস্তে না ওর গতি বাড়াবে। তো এটাই জিজ্ঞাসা করছে যে প্লেন যখন যাত্রা শুরু করছে তখন ওর গতিবেগ কত ছিল সেটা একটু বের করে দেখাও, তাই না। তো খেয়াল করে দেখেন এখানেও কিন্তু বিষয়টা সেম, যে শুরুর যে স্পিডটা, শুরুর যে স্পিড অর্থাৎ ওইটাকে যদি আমরা ওল্ড স্পিড ধরি, ওল্ড স্পিড, শুরুর যে স্পিড এইটা কত এটা আমার জানা নাই। তো এটাকে আমি যদি ধরি যে x কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এখন আকাশে ওঠার পরে অর্থাৎ টেক অফ করার পরে ধরে নেন কিছু দূর যাওয়ার পরে প্লেনের গতি পাইলট কি করছে 250 কিলোমিটার বৃদ্ধি করে দিছে। তার মানে নতুন গতিবেগ কত হবে, x প্লাস 250 কিলোমিটার পার আওয়ার হবে না। তো স্বাভাবিকভাবেই আমরা কি জানি, কিছুক্ষণ আগে তো এগুলাই করে আসছি, যে যখন আপনার গতিবেগ কম হবে তখন আপনি পৌঁছাবেন দেরিতে, গতিবেগ বেশি হলে আপনি সঠিক টাইমে পৌঁছাবেন। তো আমরা এই ধরনের প্রশ্ন সবসময় কি করতেছি, টাইমকে ইকুয়েট করতেছি, কারণ প্রশ্ন আমাকে বলেই দিছে যে 30 মিনিট বিলম্বে ছাড়ছে, তার মানে গন্তব্যে আমি 30 মিনিট লেটেই পৌঁছাবো, তাই না। তো এখানে আপনার ডিস্টেন্সটা কত, আপনার ডিস্টেন্স হচ্ছে 1500 কিলোমিটার। আপনার শুরুর গতিবেগ যদি এক্স হয় মাইনাস ডিস্টেন্স হচ্ছে আপনার 1500, আপনার নতুন গতিবেগ কত, এই যে এক্স প্লাস 250। এখন এই যে দুইটা সময়, এই দুইটা সময়ের পার্থক্য কত, ওই যে বলছে যে 30 মিনিট বিলম্ব হবে, তার মানে এই যে 30/60। তো এখানে যদি আপনি ক্যালকুলেশন করেন ভাই, এখানে আপনার এই দুইটার লসাগু করে নিতে হবে, এক্স প্লাস 250, তাহলে এখানে হয়ে যাবে কত, 1500 ইন্টু এক্স প্লাস 250 মাইনাস এই যে 1500 ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত, হাফ, তাই না। তাহলে এখানে হয়ে যাবে এই যে 1500 প্লাস 1500 আর 25-এ কত হয়, 375 না, 375, 1 2 3 0 মাইনাস হচ্ছে এই যে 1500, ঠিক আছে। এখানে 1500 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর নিচে আমরা কত লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এই যে 250 ইজ ইকুয়াল টু কত হবে, এই যে হাফ হবে, তাই না। তাহলে 375 দোকানে কত, 750। এই পাশে যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো যে ভাই 750 আর 1 2 3 0, তাই না। আর এই পাশে কত লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 250। তাহলে দেখেন আমরা যদি এগুলোকে ভাগ দিতে পারি না, এগুলোকে কিন্তু চাইলে একটু ছোট করে লেখা যায়, এগুলোকে চাইলে আপনি ছোট করে লিখতে পারেন। অথবা আপনি যদি চিন্তা করেন যে না আমি ছোট করব না, আমি যে অবস্থায় আছে আমি এই অবস্থায় রেখে দিব, ঠিক আছে, সেটাও করতে পারবেন। তাহলে দেখেন যে অবস্থায় আছে এই অবস্থাতেও আপনি রাখতে পারবেন, এটাকে আপনি ওই পাশে পার করে নিয়ে যান, কোনো সমস্যা নেই। এটাকে যদি আমরা ওই পাশে পার করে নিয়ে যাই তাহলে এক্স স্কোয়ার প্লাস 250, এটা ওই পাশে পার হয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, 3 0 হচ্ছে 00। তাহলে দেখেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস আমরা কিভাবে 250 মিলাইতে পারি, এই যে 1000 থেকে আমরা 750-কে যদি বাদ দেই তাহলে আমার 250 মিলে যাবে, এখানে তো জায়গায় হয় না রে ভাই, সমান সমান হচ্ছে 00, ঠিক আছে। এখানে যদি আপনি এখন এক্সকে কমন নেন, এখানে যদি আপনি এক্সকে কমন নেন তাহলে পাবেন কত, এক্স প্লাস 1000। আর এখানে যদি আপনি 750-কে কমন নেন তাহলে আপনি পাবেন কত, এক্স প্লাস 1000 ইজ ইকুয়াল টু 0। তো এখানে তো এই যে আলটিমেটলি আপনার কি আসবে, এক্স প্লাস 1000 ইন্টু এক্স মাইনাস 750। তো এখানে তো এই যে পজিটিভ মান নেগেটিভ হয়ে গেলে সেটা গ্রহণযোগ্য হবে না,
তার মানে এক্স এর মান কত ধরতে হবে আপনাকে? পজিটিভ 750 ধরতে হবে না? 750 ধরতে হবে। তো প্রশ্নে তো আপনাকে এটাই জিজ্ঞাসা করছিল, প্রশ্নে তো আলটিমেটলি আপনাকে এটাই জিজ্ঞাসা করছে যে আপনার মানে যাত্রার শুরুতে স্পিডটা কত ছিল। তো যেটাকে আমরা ধরে নিয়েছি ওল্ড স্পিড, ওল্ড স্পিড মানে কত? এক্স। তো এই এক্স এর ভ্যালু আলটিমেটলি বের হয়ে গেছে আপনার 750 কিলোমিটার পার আওয়ার। 750ই উত্তর হবে। এই 785 এই প্রশ্নের সঠিক উত্তর হবে। উদাহরণ 22-এ যান, উদাহরণ 22। উদাহরণ 22। এগুলো দেখাই দিছি বিভিন্ন সময়, আপনার অপশনে তখন দেয়া থাকতো, ঠিক আছে? ধরেন যে অপশনে এরকম সংখ্যা দেয়া থাকতো যে 750, 800, 850, 900, এরকম হয়তো চারটা অপশনে চারটা দেয়া থাকতো, তখন আপনি একটা করে অপশন পিক করতেন। যে যদি আপনি 750 পিক করতেন তাহলে এই যে এইভাবে ইয়ে করা লাগতো যে 1500, আর এই পাশে হচ্ছে আপনার 750-এর সাথে 250 যোগ করে এখানে কত হবে? এই যে 30 মিনিট আপনাকে মিলাইতে হবে। তো 750-এর ভিতরে দুইবার যাবে, তার মানে হচ্ছে 2 ঘন্টা। আর এখানে কত হবে? 1500-কে যদি আপনি 1000 দিয়ে ভাগ করে দেন তাহলে 5 3 5 2, তার মানে এখানে হয়ে যাবে কত? 1.5 ঘন্টা। তাহলে এই যে হ্যাঁ 1.5 ঘন্টা। তাহলে এই যে 2 ঘন্টা থেকে যদি আপনি এই যে 1.5 ঘন্টাকে বিয়োগ করে দেন তখন আপনার পার্থক্য কত হয়ে যাবে? 30 মিনিট হবে। তো প্রশ্ন তো এটাই বলতেছিল যে এই দুইটা সময়ের পার্থক্য কত হয়ে যাবে আপনার? 30 মিনিট হবে। তো এইভাবে আপনি আস্তে আস্তে মিলাইতে পারবেন অপশন টেস্ট করে। আমরা বিভিন্ন সময় অপশন টেস্টের বিষয়গুলো দেখছি, ওইভাবে করব। মূল কথা যে এখানে যে শুরুর গতিবেগটা সেটা তো আপনার তখন অপশনে যে এরকম কিছু সংখ্যা থাকবে 750, 800, 850, 900, এরকম একটা একটা করে পিক করে দেখবেন যে কখন আপনার এই 30 মিনিট মেলে। যেটা ধরে 30 মিনিট মিলবে ওইটাই আপনার উত্তর হবে, ঠিক আছে? আসেন 22 নম্বরে আসেন। 22 নম্বরে বলা হচ্ছে যে এ অ্যান্ড বি আর টু স্টেশন 390 কিলোমিটার অ্যাপার্ট। বলতেছে যে এ আর বি দুইটা স্টেশন, এদের মধ্যকার দূরত্ব হচ্ছে 390 কিলোমিটার। A train starts from A at 10 a.m. and travels towards B at 65 কিলোমিটার। বলতেছে যে একটা ট্রেন স্টেশন এ থেকে সকাল 10টায় বি স্টেশনের দিকে 65 কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করলো। অ্যানাদার ট্রেন স্টার্টস ফ্রম বি অ্যাট 11 a.m. অন্য আরেকটা ট্রেন বি স্টেশন থেকে সকাল 11টায় এই স্টেশনের দিকে যাত্রা শুরু করছে 35 কিলোমিটার ঘন্টা বেগে। অ্যাট হোয়াট টাইম ডু দে মিট? কয়টার দিকে তারা একে অন্যের মুখোমুখি হবে? অর্থাৎ এই দুইটা ট্রেনের একটার সাথে আরেকটার কয়টার দিকে সাক্ষাৎ হবে এটা বের করতে হবে। এটা বোধহয় আরেকদিন কোন একটা ব্যাচে করাইলাম, আমার সঠিক খেয়াল নাই। দেখেন এখানে বলতেছে যে ধরে নেন যে এটা হচ্ছে আপনার স্টেশন এ, এইটা ধরে নেন যে আপনার স্টেশন বি। তো এই দুইটা স্টেশনের মধ্যকার দূরত্ব কত? প্রশ্নে বলে দিচ্ছে যে 390 কিলোমিটারের দূরত্ব। আপনি ধরে নেন যে এই স্টেশন থেকে একটা ট্রেন এক্স রওনা দিছে 65 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে? কয়টায়? সকাল 10টায় রওনা দিছে। আবার এই বি স্টেশন থেকে অন্য একটা ট্রেন এই স্টেশনের দিকে রওনা দিছে। ধরে নেন যে এই ট্রেনের নাম হচ্ছে ওয়াই। এইটার গতিবেগ বলতেছে যে 35 কিলোমিটার পার আওয়ার। কয়টার দিকে রওনা দিছে? ধরে নেন যে সকাল 11টার দিকে রওনা দিছে, ঠিক আছে? তো আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করেন যে স্টেশন এ থেকে যে এক্স ট্রেনটা রওনা দিল এটা কিন্তু সকাল 10টায় রওনা দিবে, আর বি স্টেশন থেকে ওয়াই ট্রেনটা সকাল 11টায় রওনা দিবে। তার মানে 1 ঘন্টার মধ্যে এই এক্স ট্রেনটা 65 কিলোমিটার পথ চলে যাবে। তাহলে 1 ঘন্টায় এক্স ট্রেনটা যদি 65 কিলোমিটার পথ যায় তাহলে দূরত্ব 390 থেকে কত হয়ে যাবে?
390 থেকে 65 বাদ দিলে আমরা দূরত্ব পেয়ে যাব কত ভাই? আমরা এখানে দূরত্ব পেয়ে যাব কত? 390 থেকে 65 বাদলে 65 5 70 20 90, তার মানে আমরা পেয়ে যাব হচ্ছে 325 কিলোমিটার। 325 কিলোমিটার অর্থাৎ 390 প্রথমে দূরত্ব ছিল, যার ভিতরে এই এক্স ট্রেনটা 10টা থেকে 11টা এই সময় 65 কিলোমিটার দূরত্ব কমায় ফেলছে, অর্থাৎ 65 কিলোমিটার পথ গেছে। তাহলে পথ বাকি আছে কত? 325। এই 325 কিলোমিটার পথের কোনো একটা জায়গায় এসে এই এক্স ট্রেন আর ওয়াই ট্রেনের সাক্ষাৎ হবে, ঠিক আছে? এই এক্স ট্রেন আর ওয়াই ট্রেনের যে সাক্ষাৎটা হবে সেটা এই 325 কিলোমিটার পথের কোনো একটা পয়েন্টে এসে হবে। তো বলতেছে যে কয়টার দিকে হবে, সময়টা কত, সেই সময়টা বের করে দেখাও। তো যখনই আপনার 11টা বেজে যাবে তখনই রিলেটিভ স্পিড শুরু হবে, কারণ দুইটা ট্রেনের ডিরেকশন কি এখানে অপোজিট। তাহলে রিলেটিভ স্পিড কত হবে ভাই? আপনি বলবেন যে এক্স ট্রেনের স্পিড হচ্ছে 65, এটার হচ্ছে 35, তাহলে রিলেটিভ স্পিড হয়ে যাবে হচ্ছে আপনার 100 কিলোমিটার প্রতি ঘন্টা। যেহেতু এখানে আমাকে সময় বের করতে হবে, আর সময় সমান সমান জানি হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্সটা কত? এই যে 325। আপনি বলতে পারেন যে ভাই আপনি না কিছুক্ষণ আগে লিখলেন যে ডিস্টেন্স হচ্ছে 390। হ্যাঁ, ডিস্টেন্স শুরুতে 390 ছিল, কিন্তু এই যে 10টা থেকে 11টা এই সময় এক্স ট্রেনটা 65 কিলোমিটার পথ অলরেডি ট্রাভেল করে ফেলছে, তাহলে বাকি থাকে কত? 325। তার মানে এই 325-এর কোনো একটা পয়েন্টে সাক্ষাৎ হবে, বিধায় এখানে ডিস্টেন্সটা এখন 325। আর স্পিড কত? এই যে রিলেটিভ স্পিড হচ্ছে আপনার 100। তো বোঝাই যাচ্ছে যে 100 দিয়ে আমি 325কে ভাগ করতে পারবো না, তার মানে এখানে এটা মিনিটে কনভার্ট করে দিতে হবে। তো মিনিটে কনভার্ট করে দেওয়ার জন্য এখানে আমি 60 লিখলাম। 25 এটার ভিতরে 4 বার, 25 একে 25, 3 25-এ 75, ঠিক আছে? আবার এই 4 এই 60-এর ভিতরে কতবার যাবে? 15 বার। আর 15 আর 13 গুণ করলে কত হয়ে যাবে? দেখেন, 15 আর 13-কে যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা পাবো 195, অর্থাৎ 195 মিনিট পরে এই দুইটা ট্রেনের সাক্ষাৎ হবে। তো এই 195 মিনিটকে চাইলেই আমরা ঘন্টায় কনভার্ট করতে পারি, যে 195 মিনিট মানে হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। তো কখন থেকে 3 ঘন্টা 15 মিনিট পরে সাক্ষাৎ হবে? আমরা এখানে বলতে পারতেছি যে 3 ঘন্টা 15 মিনিট পরে এই দুইটা ট্রেনের সাক্ষাৎ হবে, কিন্তু কখন থেকে 3 ঘন্টা 15 মিনিট পরে? যখন থেকে রিলেটিভ স্পিড শুরু হয়েছে। তো আমার এখানে রিলেটিভ স্পিডটা শুরু হয়েছে কয়টা থেকে? সকাল 11টা থেকে না? তার মানে সকাল 11টার সাথে যদি আপনি এই 3 ঘন্টা 15 মিনিটকে যোগ করে দেন তাহলে আপনি পাবেন কত? বেলা 2টা বেজে 15 মিনিট। তার মানে এই 2টা 15 মিনিটে এই দুইটা ট্রেনের মূলত সাক্ষাৎ হবে। বেলা 2টা বেজে 15 মিনিটে এই দুইটা ট্রেনের সাক্ষাৎ হবে। এখানে দুইটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে যে দুইটা ট্রেনের রিলেটিভ স্পিড শুরু হবে যখন দুইটা ট্রেনের সময় একই হবে। দেখেন, 10টা থেকে যখন 11টা বেজে গেছে তখনই রিলেটিভ স্পিড শুরু হয়েছে। তার আগের 1 ঘন্টা কিন্তু শুধুমাত্র ট্রেন এক্সই যাত্রা করছে, ওয়াই যাত্রা করেনি। কিন্তু যখনই 11টা বেজে গেছে তখনই আমাকে রিলেটিভ স্পিড ধরে হিসাব করতে হবে। আর এই যখনই আপনাকে বলবে যে কয়টার দিকে সাক্ষাৎ হবে, কয় ঘন্টা পরে সাক্ষাৎ হবে, তখন বলবেন যে যখন থেকে রিলেটিভ স্পিড শুরু হয়েছে ঠিক তখন থেকে এত ঘন্টা পরে। তো এখানে রিলেটিভ স্পিড শুরু হয়েছে 11টায়, তো 11টার পরেও 3 ঘন্টা 15 মিনিট পরে সাক্ষাৎ হবে। তো 11টার সাথে 3 ঘন্টা 15 মিনিট যোগ করলে আমরা 2টা 15 পাই, ঠিক আছে? এই 2টা 15 হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। ও আচ্ছা। উদাহরণ 27-এ যান। উদাহরণ 27টা দেখেন। এই ম্যাথটা হচ্ছে একটা স্মরণীয় ম্যাথ। 2019 সালে এই ম্যাথটা সোহন ভাই আমাকে রিক্সার ওপর বুঝাইছিল। আমরা দুইজন ফার্মগেট থেকে লাঞ্চ করে রিক্সায় চড়ছি নীলক্ষেত যাওয়ার জন্য। এই পুরো রাস্তায় ফার্মগেট থেকে একদম নীলক্ষেত পর্যন্ত এই পুরো সময়টাই এই উদাহরণ 27-এর এই অঙ্কটা উনি আমারে বুঝাইছিলেন, যে আসলে এখানে মূল ফ্যাক্টটা কোথায় লুকায় আছে। এই উদাহরণ 27 এই ম্যাথটা হচ্ছে জাস্ট আপনার বলা চলে যে 1 মিনিটের একটা ম্যাথ। প্রশ্ন পড়ার পরে আপনার 1 মিনিট হয়তো সময় লাগবে এই ম্যাথটা
সমাধান করতে, যদি আপনি ভাবতে পারেন এইভাবে। দেখেন উদাহরণ 27-এ চলে যান। আপনারা আসলে একটু আনলাকি, কারণ সুমন ভাই এখন ম্যাথ পড়ান না। সুমন ভাই যখন 2014-তে প্রথম ঢাকায় আসে, তখন ফার্ম গেটে আমাদেরকে সাইফুডস ম্যাথ করাইছিল, সাইফুডস ম্যাথ। এবং সুমন ভাইয়ের সাইফুডস ম্যাথের একটা নোট ছিল সেই সময়, এটা আমরা ফটোকপি করে নিছিলাম, হ্যান্ড নোট। চেষ্টা করবো ভাই, 10টা 16 বাজে, 10টা 30-এ কীভাবে শেষ করতে পারবো না। ওখানে জয়েন করেন, এটা তো রেকর্ডার। মেহেদি হাসান সাগর, আপনি তো আমার আগের ব্যাচগুলোতেও ছিলেন, এগুলো পারবেন। ওইটাতে জয়েন করেন, সুমন ভাইয়ের ক্লাসে জয়েন করেন। দেখেন উদাহরণ 27-এ কি বলা হচ্ছে, যে স্নেহা ইজ পিকড আপ বাই হার ফাদার by car from college every day. The college gets over at 4 p.m. daily. One day, the college got over an hour earlier than usual. Sneha started walking towards her house. Her father, unaware of this fact, leaves his house as usual, meets his daughter on the way, picks her up, and they reach the house 15 minutes earlier than usual. What is the ratio of the father's driving speed to Sneha's walking speed? কথাটা বুঝেন। এখানে বলা হচ্ছে যে স্নেহা নামের একটা মেয়ে কলেজে পড়ে, তার বাবা প্রতিদিন তাকে কলেজ ছুটি হইলে গাড়িতে করে বাসায় নিয়ে আসে। তো স্নেহার কলেজ প্রতিদিন বিকাল 4টায় ছুটি হয়। স্নেহার কলেজ প্রতিদিন বিকাল 4টায় ছুটি হয়। তো একদিন কোনো একটা কারণবশত স্নেহার কলেজ 1 ঘন্টা আগে, অর্থাৎ বিকাল 3টায় ছুটি হয়ে গেছে। বিকাল 3টায় ছুটি হয়েছে। তো স্নেহা চিন্তা করতেছে যে এই 1 ঘন্টা আমি কি করব, বসে না থেকে আমি বাসার দিকে হাঁটতে থাকি, তাহলে আমি বাসায় পৌঁছাইতে পারবো। তো স্নেহার বাবা তো আর এই ঘটনাটা জানে না যে তার কলেজ 3টায় ছুটি হয়েছে। স্নেহার বাবা প্রতিদিন যেই সময়ে বের হয় ঠিক সেই সময়ে বের হয়েছে তার মেয়েকে নেওয়ার জন্য। তো পথের মধ্যে কোনো একটা জায়গায় তার মেয়ের সাথে তার সাক্ষাৎ হয়েছে এবং তার মেয়েকে সে গাড়িতে করে বাড়িতে নিয়ে আসছে। কিন্তু প্রতিদিন যেই সময়ে বাবা মেয়ে বাড়িতে পৌঁছাইতো তার ঠিক 15 মিনিট আগে সেই দিন বাড়িতে পৌঁছে গেছে। স্নেহার বাবা প্রতিদিন যেই সময় বাড়িতে পৌঁছাইতো কলেজ থেকে, ওই দিন তার 15 মিনিট আগেই পৌঁছে গেছে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ভাই, তাহলে স্নেহার বাবার গাড়ির গতিবেগ আর স্নেহার হাঁটার গতিবেগের অনুপাতটা কত, এইটা একটু আমারে বের করে দেখাও। দেখেন এই ম্যাথটা মানে খেয়াল করেন, ধরে নেন যে এইটা হচ্ছে স্নেহার বাড়ি, এখান থেকে স্নেহার বাবা রওনা দেয়, এইটা ধরে নেন যে স্নেহার কলেজ, ঠিক আছে? এটা হচ্ছে স্নেহার কলেজ, ঠিক আছে? ধরে নেন যে স্নেহা আর স্নেহার বাবার সাক্ষাৎ আছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে স্নেহা আর স্নেহার বাবার সাক্ষাৎ হয়েছে, ঠিক আছে? স্নেহা আর স্নেহার বাবার সাক্ষাৎ হয়েছে কোন জায়গাটাতে? এই জায়গাটাতে। আপনি একটা নর্মালি চিন্তা করেন ভাই, সেদিন বাসায় তারা 15 মিনিট আগে পৌঁছাইছে, তার মানে কি স্নেহার বাবা এখান থেকে রওনা দিছে, রওনা দিয়ে যখন এই পয়েন্টে আসছে তখনই তার মেয়ের সাথে তার সাক্ষাৎ হয়েছে। কথা বুঝছেন কিন্তু? স্নেহার বাবা এখান থেকে রওনা দিছে, দিয়ে যখন এই জায়গাটাতে আসছে তখন তার মেয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, তখন তার মেয়েকে গাড়িতে তুলে আবার এখান থেকে সে বাড়িতে পৌঁছে গেছে। তার মানে কি ওই দিন স্নেহার বাবা কিন্তু এই পথটুকু, খেয়াল করেন, স্নেহার বাবা কিন্তু এই পথটুকু আর ভ্রমণ করেনি, এই পথটুকু কিন্তু যায়নি। স্নেহার বাবা কিন্তু এইটুকু যায়নি, আবার এখান থেকে এই পর্যন্ত আসেওনি। তাহলে এই যে প্রশ্নে আমাকে বলতেছে যে স্নেহার বাবা সেই দিন 15 মিনিট আগে, 15 মিনিট আগে বাসায় পৌঁছে গেছে। এই যে 15 মিনিট আগে বাসায় পৌঁছাইলো, তার কারণ হচ্ছে স্নেহার বাবার এই পথটুকু যাইতে হয় নাই, স্নেহার বাবার এই পথটুকু যাইতেও হয় নাই, আবার এই পথটুকু ফিরতও আসতে হয় নাই।
যেহেতু এই পথটুকু যাইতেও হয় নাই ফেরতও আসতে হয় নাই, এই কারণেই কি হয়েছে, 15 মিনিট আগে তার বাবা বাসায় পৌঁছে গেছে, 15 মিনিট আগে। তাহলে আমরা জোর দিয়েই বলতে পারি যে এই পথটুকু আমি এই পথটুকু যাব, আবার এখান থেকে এখানে ফেরত আসব, এই পথটুকুর দূরত্বই হচ্ছে আমার কত, 15 মিনিট। যেহেতু এই দূরত্বটুকু আমার সমান, এই দূরত্বটুকু সমান, এই দূরত্বর মধ্যেই খেলা। কারণ এই দূরত্বটুকুই স্নেহা হেঁটে আসছে, এই দূরত্বটুকুই স্নেহার বাবা গাড়ি নিয়ে যায়নি, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে ভাই এই পথটুকু যাওয়া এবং আসায় যদি 15 মিনিট সময় ব্যয় হয়, তার মানে ধরে নিচ্ছি যে যাইতে সময় লাগবে হচ্ছে 7.5 মিনিট, আবার ওই পথটুকু আসতে সময় লাগবে কত, 7.5 মিনিট। এই যাওয়া আর আসা মিলে হচ্ছে আপনার 15 মিনিট লাগতো, সেই 15 মিনিটটাই আমার এখানে সেভ হয়ে গেছে। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে আপনি ধরেন এইরকম হয় না যে আপনার ছোট বোন স্কুলে গেছে, আপনি তারা আনতে যান প্রতিদিন, তো আপনি এই সময় মেনটেন করে যান না যে আপনার বোনের স্কুল ছুটি হবে 4টায়। সো আপনি বাসা থেকে এমনভাবে বের হন যাতে করে স্কুলের সামনে পৌঁছানোর সাথে সাথে আপনার বোনের স্কুল ছুটি হয়ে যায়, অর্থাৎ 4টার দিকে যাতে আপনি পৌঁছাতে পারেন। এই রকম আন্দাজে আমরা বের হই না? বা আপনার মা যখন আপনাকে স্কুলে নিতে যেত তখন কি করতো, যে যখন আপনার স্কুল ছুটি হবে ঠিক সেই সময়ে যে আপনার মা গেটের সামনে যে দাঁড়ায় থাকতো। তার মানে কি, আপনার মা ঠিক ওই সময়ে বাসা থেকে বের হইতো যাতে করে 4টা বাজার সাথে সাথে সে গেটের সামনে থাকতে পারে, ঠিক আছে? সো এখানেও বিষয়টা হচ্ছে সেই রকম যে স্নেহার বাবা এমন সময়ে বের হয়েছে যাতে করে যখন 4টা বেজে যাবে তখন যাতে সে স্কুলের সামনে পৌঁছাইতে পারে, ঠিক আছে? তাহলে ধরে নেন যেহেতু 1 ঘন্টা আগে ছুটি হয়েছে, 3টার দিকে ছুটি হয়েছে, তো আপনি ধরে নেন যে স্নেহার বাবাও 3টার দিকে রওনা দিছে, আর স্নেহাও তো 3টার দিকেই বাড়ির দিকে রওনা দিছে। তো এই যে 7.5 মিনিটের পথ, এই যে 7.5 মিনিটের পথ, এটা হচ্ছে এই 7.5 মিনিটের পথ কার? স্নেহার বাবার গাড়ির। যে স্নেহার বাবা গাড়িতে করে যাইতে 7.5 মিনিট টাইম লাগতো, 7.5 মিনিট, অর্থাৎ এই পথটুকু হচ্ছে 7.5 মিনিটের পথ। আর স্নেহা এখান থেকে এই কলেজ থেকে এই পয়েন্ট পর্যন্ত আসছে কয় মিনিটে? স্নেহার সময় লাগছে হচ্ছে আপনার 52.5 মিনিট। স্নেহার সময় লাগছে এই কলেজ থেকে এই মিটিং পয়েন্ট পর্যন্ত আসতে 52.5 মিনিট, আর স্নেহার বাবা যদি গাড়িতে করে যাইতো তাহলে সময় লাগতো কত, 7.5 মিনিট। এখন আপনি আমাকে বলতে পারেন 52.5 মিনিট কোত্থেকে নিয়ে আসছেন আপনি? 52.5 মিনিট কই পাইলেন? আপনি ধরেই নেন যে স্নেহার বাবা 3টার দিকে বাসায় থেকে বের হয়েছে, স্নেহার বাবার টার্গেট আমি গাড়িতে করে ঠিক বিকাল 4টার দিকে আমার মেয়ের কলেজের সামনে পৌঁছে যাব, ঠিক আছে? পৌঁছে যাব। তাহলে এই যে এই পথটুকু যাইতে যদি স্নেহার বাবার আর 7.5 মিনিট টাইম লাগতো, এই পথটুকু যাইতে যদি স্নেহার বাবার আর 7.5 মিনিট টাইম লাগতো, তার মানে স্নেহার বাবা 3টা থেকে এই যে এই পথটুকু মিটিং পয়েন্ট পর্যন্ত গেছে কয় মিনিটে? অবশ্যই 52.5 মিনিটে, অবশ্যই 52.5 মিনিটে। কারণ 3টা থেকে 4টা এইটার দূরত্ব হচ্ছে 60 মিনিট, 60 মিনিটের ভিতরে এই 7.5 মিনিটের রাস্তা স্নেহার বাবার যাওয়াই লাগে নাই, 60 মিনিট লাগতো যাইতে, 60 মিনিটের ভিতরে 7.5 মিনিট রাস্তা স্নেহার বাবার যাইতেই হয় নাই। তার মানে স্নেহার বাবা গেছে কত, 52.5 মিনিট পথ গেছে না? 52.5 মিনিট, অর্থাৎ স্নেহার বাবা এই বাড়ি থেকে একদম স্নেহার সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত কত মিনিটে গেছে? ধরে নেন যে 52.5 মিনিট টাইম লাগছে, 52.5। তো যখন স্নেহার বাবা স্নেহার এই বাড়ি থেকে এই স্নেহার সাথে দেখা হওয়া পর্যন্ত 52.5 মিনিট ভ্রমণ করছে, স্নেহার বাবার যখন 52.5 মিনিট, তখন স্নেহারও তো 52.5 মিনিটই সময় লাগছে। কারণ স্নেহা যখন কলেজ থেকে, ধরেন যে কলেজ হচ্ছে এই জায়গায় আর তার বাবার সাথে দেখা হয়েছে এই জায়গায়, তো স্নেহার এই কলেজ থেকে স্নেহার বাবার সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত এই সময়টা অবশ্যই 52.5 মিনিটের পথ। কারণ স্নেহার বাবা গাড়িতে করে গেছে আর স্নেহা হেঁটে আসছে, স্নেহা হেঁটে আসছে, কারণ স্নেহাও তো 3টার দিকে রওনা দিছে, স্নেহার বাবাও 3টার দিকে রওনা দিছে। তো স্নেহার বাবা যদি 52.5 মিনিট ধরে যাত্রা করে, তাহলে স্নেহাও কত মিনিট ধরে যাত্রা করছে? 52.5 মিনিট ধরে যাত্রা করছে। এই তো ঘটনা। তো দেখেন, খেয়াল করেন, এই যে এই পথটুকু মানে কলেজ থেকে তার দেখা হওয়া পর্যন্ত এই পথটুকু পাড়ি দিতে, কলেজ থেকে দেখা হওয়া পর্যন্ত এই পথটুকু পাড়ি দিতে স্নেহার সময় লাগছে কত, 52.5 মিনিট। আর স্নেহার বাবা যদি এই তাদের দেখা হওয়ার এই জায়গাটা থেকে যদি কলেজ পর্যন্ত আসতো,
তাহলে স্নেহার বাবার কত সময় লাগতো? 7.5 মিনিট সময় লাগতো না? 7.5 মিনিট সময় লাগতো। অর্থাৎ এই পথটুকু পাড়ি দিতে স্নেহার সময় লাগছে 52, আর স্নেহার বাবা পাড়ি দিলে সময় লাগতো কত? 7.5। ঠিক আছে, তাহলে এইটা আমার কি টাইম রেশিও না ভাই? এটা আমার সময়ের অনুপাত না? সময়ের অনুপাত। আমরা জানি যে ডিস্টেন্স যদি সেম হয় তাহলে সময় আর গতিবেগের অনুপাত কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে না? উল্টা হয়ে যাবে। তো আপনি আমাকে বলতে পারেন যে এখানে আবার ডিস্টেন্স সেম হইলো কখন? তো এখানে তো ডিস্টেন্স সেমই, ডিস্টেন্স তো সেমই। যে এই পথটুকু স্নেহা আসতে 52 মিনিট সময় লাগছে, আবার এই পথটুকু যদি স্নেহার বাবা যেত তাহলে 7.5 মিনিট লাগতো। তো আমার হিসাব হচ্ছে শুধু তার কলেজ থেকে মিটিং পয়েন্ট পর্যন্ত, কলেজ থেকে মিটিং পয়েন্ট পর্যন্ত এতটুকু বের করলে বুঝতে পারবো যে তাদের কার গতিবেগ কত। তাহলে এখান থেকে যদি আমরা এখানে দশমিকটাকে উঠাই দিলাম, 25 দিয়ে ভাগ করে দিলে 25×2 = 50, 25 আর 25 দিয়ে ভাগ করে দিলে 3×25 = 75, 3 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে এখানে 7 বার, এখানে 1 বার। তাহলে এই যে 7:1 হচ্ছে স্নেহা আর স্নেহার বাবার গতিবেগের অনুপাত। স্নেহা আর স্নেহার বাবার গতিবেগের অনুপাত কত? এই যে 7:1। এটাই উত্তর। নোট তো নাই ভাই, নোট যে কই গেছে আমি মানে আমি নিজেই জানি না। আমার কাছে নাই, সুমন ভাইয়ের কাছেও নাই। এর আগে আমরা অনেক খোঁজাখুঁজি করছি, কারণ আমি ঢাকায় থাকতে কয়েকবার বাসা শিফট করছি। তো তখন নোটগুলা কি হয়ে গেছে না হয়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর একটা সার্টেন টাইম পরে সাইফুডস ম্যাথ তার দরকারই পড়ে নেই, এই জন্য আর ওটা ওইভাবে ইয়ে করা হয়নি, সংরক্ষণ করা হয়নি। মনে করেন যে যা শিখাইতেছি নোটে এগুলাই ছিল। ঠিক আছে, এইটা বোঝা গেছে কিনা, এটা বুঝতে পারছেন কিনা? এইটা বোঝা গেছে কিনা? এরপর আসলে আমরা মূল অঙ্কগুলোতে চলে যাই। মূল অঙ্কের 2 নম্বরে চলে যান। সময় আছে আপনারা লিখছেন আরেকবার। ওকে, দেখেন। দেখেন বিষয়টা হচ্ছে এখানে এরকম যে এটা হইতেছে সুমাইয়ার বাড়ি, সরি স্নেহার বাড়ি। আপনার নাম সুমাইয়া, এজনের নাম ওইটাই চলে আসছে। এটা ধরেন যে স্নেহার বাড়ি, এটা হইতেছে স্নেহার কলেজ। ঠান্ডা মাথায় চিন্তা করবেন, এই জায়গাটাতে স্নেহার স্নেহার বাবার সাক্ষাৎ হয়েছে, এই জায়গাটাতে স্নেহার স্নেহার বাবার সাক্ষাৎ হয়েছে। কলেজ ছুটি হয় প্রতিদিন বিকাল 4টায়। কথা বুঝছেন? কলেজ ছুটি হয় প্রতিদিন বিকাল 4টায়। ওই দিন কলেজটা বিকাল 3টায় ছুটি হয়েছে। তো 3টায় ছুটি হওয়ার কারণে স্নেহা চিন্তা করলো বসে না থেকে বাড়ির দিকে রওনা দেই। স্নেহার বাবাও ধরেন যে 3টার দিকে এই বাড়ি থেকে স্নেহাকে আনার জন্য রওনা দিছে। স্নেহার বাবাও 3টার দিকে রওনা দিছে, আবার স্নেহাও 3টার দিকে রওনা দিছে। রওনা দিয়ে স্নেহা যখন এখান থেকে কলেজ থেকে এখানে আসছে, আর স্নেহার বাবা যখন বাড়ি থেকে এখানে আসছে, তখন বাবা মেয়ের সাক্ষাৎ হয়েছে। তখন বাবা মেয়ের সাক্ষাৎ হয়েছে। এখন ওই যে প্রশ্নে বলতেছে যে ওই দিন বাবা মেয়ে বাড়িতে যেই সময়ে পৌঁছাইতো তার চেয়ে 15 মিনিট আগে পৌঁছায় গেছে বাড়িতে। 15 মিনিট আগে পৌঁছায় গেছে বাড়িতে। তাহলে এই যে 15 মিনিট আগে পৌঁছায় যাচ্ছে, এইটার পিছনের কারণটা আপনাকে একটু ফাইন্ড আউট করতে হবে। 15 মিনিট আগে কিভাবে পৌঁছাচ্ছে? বাবার মেয়ের দেখা হওয়ার কথা হচ্ছে কলেজে, কিন্তু কলেজে দেখা না হয়ে দেখাটা হয়েছে এই জায়গাটাতে। এই জায়গাটাতে দেখা হওয়ার কারণে স্নেহার বাবা গাড়ি নিয়ে আর এখান থেকে কলেজে আসে নাই, অর্থাৎ এই পথটুকু আর পাড়ি দেয় নাই। আমি এই পয়েন্টটার নাম দিচ্ছি বি, আর এই পয়েন্টটার নাম দিচ্ছি সি। অর্থাৎ এই বি থেকে সিতে স্নেহার বাবার আসে নাই, কারণ এই বি পয়েন্টেই স্নেহার সাথে সাক্ষাৎ হয়েছে।
এই বি পয়েন্টেই স্নেহার সাথে সাক্ষাৎ হয়েছে, এখান থেকে গাড়িতে উঠায় নিয়ে সে বাড়িতে চলে গেছে। তার মানে স্নেহার বাবা সেদিন এই বি পয়েন্ট থেকে সি পয়েন্টে, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে আসেও নাই, আবার সি পয়েন্ট থেকে বি পয়েন্টে ফিরতও যায় নাই। তাহলে এই যে স্নেহার বাবা গাড়ি নিয়ে বি থেকে সিতে আসলো না, আবার সি থেকে বিতেও ফেরত গেল না, এই যে না যাওয়ার কারণে তার এই 15 মিনিট সময় সেভ হয়েছে। ঠিক আছে, এখানে বাসায় 15 মিনিট আগে পৌঁছার কারণ হচ্ছে স্নেহার বাবা বি পয়েন্ট থেকে সি পয়েন্টে আসে নাই এবং সি পয়েন্ট থেকে বি পয়েন্টে যায়ও নাই সেদিন, এই কারণে তার 15 মিনিট সেভ হয়েছে। তো যেহেতু এখানে 15 মিনিট সেভ হয়েছে, তা আমি বলতে পারি যেহেতু বি থেকে সি এবং সি থেকে বি এই দূরত্বটা সমান, তাহলে আমি বলতে পারি যে স্নেহার বাবার গাড়িতে করে বি থেকে সিতে যাইতে 7.5 মিনিট লাগতো, আবার সি থেকে যদি আমি বিতে আসতাম তাহলেও আমার কত লাগতো, 7.5 মিনিট সময় লাগতো, 7.5 মিনিট। এখন আপনি চিন্তা করেন যে বি থেকে সি, বি থেকে সি এই পয়েন্টটার দূরত্ব যদি 7.5 মিনিট হয়, 7.5 মিনিট হয়, 7.5 মিনিট, তাহলে ধরে নেন যে স্নেহার বাবা বাসা থেকে 3টার দিকে বের হয়েছে এই চিন্তা করে যে সে কলেজে পৌঁছাবে কয়টার দিকে, বিকাল 4টার দিকে। ঠিক আছে, সে এমনভাবে বাসা থেকে বের হয়েছে 3টায় যে আমি কলেজে পৌঁছাবো বিকাল 4টায়। তাহলে খেয়াল করেন বিকাল 4টা বাজার 7.5 মিনিট আগেই স্নেহার বাবা এই জায়গাটাতে পৌঁছে গেছে, অর্থাৎ বি পয়েন্টে পৌঁছে গেছে এ থেকে। এই এ থেকে বি পয়েন্টে পৌঁছানোর সময়টা কত দেখেন, 3টা থেকে 4টা পর্যন্ত কত সময়, আপনি বলবেন 1 ঘন্টা বা 60 মিনিট, 60 মিনিট, 60 মিনিট সময়। কিন্তু সেদিন কি সে কলেজ মানে বাড়ি থেকে কলেজ পর্যন্ত গেছে, বাড়ি থেকে তো কলেজ পর্যন্ত যায় নাই, সে গেছে কোন জায়গায়, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত গেছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত গেছে। আর বি থেকে সিতে কিন্তু তার সেদিন যাইতে হয় না, কারণ এই বি পয়েন্টেই তার মেয়ের সাথে সাক্ষাৎ হয়েছে। তো আপনি চিন্তা করেন যে বি পয়েন্ট থেকে সি পয়েন্টের দূরত্ব যদি 7.5 মিনিটের হয়, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাইতে যদি 7.5 মিনিটের দূরত্ব হয়, তাহলে এই 60 মিনিট স্নেহার বাবার ভ্রমণ করার কথা, সে ভ্রমণ করছে সেদিন কম, 7.5 মিনিট কম ভ্রমণ করে নাই, 7.5 মিনিট কম ভ্রমণ করছে। তাহলে 7.5 মিনিট কম ভ্রমণ করলে স্নেহার বাবা এই এ পয়েন্ট থেকে, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে কত সময়ে, আপনি বলবেন যে 52.5 মিনিট সময়, 52.5 মিনিট সময়। কারণ বি থেকে সিতে যদি যাইতো তাহলে আর 7.5 মিনিট টাইম লাগতো, তাহলে এই 52.5 আর এই 7.5 মিলে কত হয়ে যেত, 60 মিনিট হইতো না, 60 মিনিট হইতো। কিন্তু সেদিন তো সে বি থেকে সিতে যায় নাই, সে গেছে এ থেকে বিতে। তাও এখান থেকে আমি বলতে পারি যে তার বাড়ি থেকে কলেজে যাইতে 1 ঘন্টা সময় লাগতো, সে কলেজ পর্যন্ত যায় নাই, সে গেছে এই পর্যন্ত, আর এই পর্যন্ত যাইতে তার সময় লাগছে কত মিনিট, 52.5 মিনিট। তো খেয়াল করেন স্নেহাও 3টা থেকে 3টা 52 পর্যন্ত হেঁটে যখন এখানে আসছে তখন দেখা হয়েছে, আবার স্নেহার বাবাও 3টা থেকে যখন 3টা 52 সরি এই যে ধরে নেন যে 52.5, 52.5, স্নেহার বাবাও যেরকম এই যে 3টা থেকে 52.5 মিনিট পরে এই বি পয়েন্টে আসছে, ঠিক সেমভাবে স্নেহাও 3টা থেকে 52 মিনিট 52.5 মিনিট পরে ওই বি পয়েন্টে আসছে। তার মানে কি দুইজনই, স্নেহা এবং স্নেহার বাবা দুইজনই যেহেতু একই সময়ে রওনা দিছে, 3টার দিকে রওনা দিছে, স্নেহার বাবা রওনা দিছে বাড়ি থেকে, স্নেহা রওনা দিছে কলেজ থেকে, দুইজনে 3টার দিকে রওনা দিছে, আর 52 মিনিটই দুইজনে ট্রাভেল করছে, 52 মিনিটে দুইজনে ট্রাভেল করছে। কিন্তু এখানে যেহেতু আমাকে স্নেহা আর স্নেহার বাবার জাস্ট গতিবেগটা বের করতে হবে, তাই আমরা শুধুমাত্র এই বি থেকে সি এই পয়েন্টটুকু নিয়েই চিন্তা করব, বি থেকে সি এই পয়েন্টটুকু নিয়েই চিন্তা করব যে দেখেন এই বি থেকে সি বা সি থেকে বি এই পয়েন্টটুকু বি থেকে সিতে আসতে স্নেহার সময় লাগছে কত, স্নেহার সময় লাগছে 52.5 মিনিট। অর্থাৎ এই কলেজ থেকে এই বি পয়েন্টে আসতে স্নেহার সময় লাগছে 52.5 মিনিট। আর স্নেহার বাবা যদি এই বি পয়েন্ট থেকে সি পয়েন্টে অর্থাৎ কলেজে যাইতো, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যদি স্নেহার বাবা যাইতো তাহলে সময় কত লাগতো, এই যে লিখে রাখছি এখানে 7.5 মিনিট। তার মানে তার বাবার সময় লাগতো 7.5 মিনিট। কারণ কি, কারণ হচ্ছে তার বাবার কাছে গাড়ি আছে, তার মানে স্নেহার বাবার গাড়িতে করে যেই পথটুকু যাইতে 7.5 মিনিট টাইম লাগে, স্নেহার সেই পথটুকু হেঁটে যাইতে 52.5 মিনিট টাইম লাগে। তাহলে এই বি থেকে সি এই পথটুকু যেহেতু আমার সেম ডিস্টেন্স, অর্থাৎ স্নেহা এবং স্নেহার বাবার এই সময়টা যেহেতু শুধুমাত্র আমি এই বি আর সি পয়েন্টের
বা বি আর সি এই ডিস্টেন্সের নিরিখে আমি আলোচনা করতেছি, তো এখান থেকে আমি তাদের স্পিডটা বের করতে পারবো। ঠিক আছে, আর বি আর সি এই ডিস্টেন্সটা কি সেম না, যে বি থেকে সি আবার সি থেকে বি সেম ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স যখন সেম হবে স্পিডটা কি হয়ে যাবে, উল্টা হবে না টাইমের। তাহলে টাইম কত হবে এখানে, টাইম হয়ে যাবে হচ্ছে স্নেহার 7.5 আর স্নেহার বাবার হচ্ছে সরি স্পিডটা হয়ে যাবে স্নেহার বাবার 52। তো এখান থেকে যদি আপনি দশমিককে উঠায় দেন, 25 দিয়ে ভাগ করে দিলে এখানে 3 পাওয়া যায়, 25 দিয়ে ভাগ করে দিলে এখানে 21 পাওয়া যায়, 3 দিয়ে ভাগ করে দিলে এখানে 1, 3 দিয়ে ভাগ করে দিলে এখানে 7। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে স্নেহার বাবা আর হচ্ছে স্নেহার গতিবেগটা কত। তো স্নেহার বাবার গাড়ির গতিবেগ হচ্ছে 7 আর স্নেহার হাঁটার গতিবেগ হচ্ছে 1, এই দুইটা গতিবেগের অনুপাত হচ্ছে এই 7:1। এইবার কি বুঝে আসছে যে 52.5-র বিষয়টা আসলে কোত্থেকে আসছে বা 7.5-এর বিষয়টা কোত্থেকে আসছে। সূচনা সরকার, সুমায়া সাবরিনা, বলেন এবার বুঝতে পারছেন কিনা। ওকে, আসেন। এইটা মোটামুটি কোনো পরীক্ষায় দিবে না, এতটুকু শিওর থাকেন, এটা কোনো পরীক্ষায় দিবে না, বাট কনসেপ্ট বিল্ডিংয়ের জন্য বা লজিকটাকে ইয়ে করার জন্য খুব সুন্দর একটা ম্যাথ এবং খুব ইন্টারেস্টিং। আপনি যদি এইভাবে চিন্তা করতে পারেন তাহলে আমার মনে হয় যে খুব ইজিলি সলভ করা সম্ভব। এই ধরনের অনেক কনসেপ্টের ম্যাথ আসানুল্লাহ সময় আসছে, ইভেন আগারওয়ালের বইয়ে এই টাইপের অনেক কনসেপ্টের ম্যাথ আছে। আমি যদি আগারওয়ালের প্রত্যেকটা ম্যাথ করাইতে পারতাম স্টুডেন্টদেরকে তাহলে শান্তি পাইতাম, আমি নিজেও শান্তি পাইতাম, স্টুডেন্টরাও শান্তি পাইতো। কিন্তু এমন একটা সময়ে আপনারা আসেন আমাদের কাছে যে তখন আর কোনো কিছু করার ওয়ে থাকে না। এখন আসেন আমরা মূল অঙ্কে ঢুকে যাই, 2 নাম্বার। এখন যে যুগ জামানা পড়ে গেছে, আমার মনে হয় যে একটা স্টুডেন্টের ইউনিভার্সিটিতে মানে চান্স পাওয়ার পরেই তাকে ডিসাইড করতে হবে যে আমি কি অ্যাকাডেমিশিয়ান হব। অ্যাকাডেমিশিয়ান মিন্স আমি বিশ্ববিদ্যালয়ের টিচার হব বা আমি পিএইচডি করব, আমার ক্যারিয়ার আমি ওইদিকে করে নিব, হয় আমি ওইটা হব, না হলে আমি বিসিএস দিব, না হলে আমি ব্যাংকে যাব। যে যেই দিকে যাবে ওই দিকের পড়াশোনা ফার্স্ট ইয়ার থেকে করা উচিত। ঠিক আছে, মিসাই উল্টাপাল্টা পড়াশোনা করে লাভ নাই। ওইসব আপনি যদি আলটিমেটলি বিসিএসই দেন বা ব্যাংকই দেন, ওইসব পিরাউলিয়ামূলক কথাবার্তা বলে না লাভ নাই যে একাডেমিক পড়া লাগবে। একাডেমিক পড়া লাগবে, বিশ্ববিদ্যালয় জীবনে দুইটা জিনিস খুব কঠিন, এক হচ্ছে ফেল করা, আরেক হচ্ছে মানে সিজিপিএটাকে 3-এর উপর উঠানো। সিজিপিএ আপনার এমনিতে সেকেন্ড ক্লাস, মূল কথা যে যদি আমি সেকেন্ড ক্লাস ধরি, যে সেকেন্ড ক্লাস পাওয়া বিশ্ববিদ্যালয় জীবনে সবচেয়ে সহজ কাজ। ফার্স্ট ক্লাস পাওয়া একটু কঠিন হয়ে যায়, 3-এর উপর সিজিপিএ রাখাটা একটু টাফ হয়ে যায়। ঠিক আছে, তারপরেও মোটামুটি কোনো স্টুডেন্ট যদি পরীক্ষার ডেট দেওয়ার 1 সপ্তাহ আগে থেকেও পড়াশোনা করে, তারপরে ওর সিজিপিএ 3 এমনি হয়ে যাবে। তো আপনার বিসিএস দেওয়ার জন্য বা ব্যাংকের চাকরি পাওয়ার জন্য সিজিপিএ তো 3-এর দরকার নেই, তারপরে ধরলাম যে একাডেমিক রেজাল্টের একটা ভ্যালু আছে, আপনি মোটামুটি 3 রাখেন। 3 রাখার জন্য আহামরি খুব বেশি পড়াশোনার দরকার নেই, সে আপনি যে সাবজেক্টই হন। একদম আপনার সাবজেক্ট যদি একদম কঠিন হয়ে যায় বা সায়েন্সের কোনো সাবজেক্টও সেই হিসাব আলাদা। মোটামুটি সোশ্যাল সায়েন্স বা আর্টসের যে সাবজেক্টগুলো এগুলোতে সিজিপিএ উঠানো বা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস পাওয়া খুব ইজি ব্যাপার। থার্ড ক্লাস পায় না, থার্ড ক্লাস পাওয়া সবচেয়ে কঠিন আর ফেল করা কঠিন বিশ্ববিদ্যালয়। সো প্রথম থেকেই ওই ইয়েটা করে সেই অনুযায়ী আগানো উচিত আমার যেটা মনে হয়, কারণ আলটিমেটলি দিন শেষে চাকরি লাগবে, এটা হচ্ছে মেইন কথা সবার। আসেন 2 নম্বরে। আসেন 2 নম্বরে বলা হচ্ছে যে এ ম্যান রাইডিং হিজ বাইসাইকেল কাভার্স 150 মিটার্স ইন 25 সেকেন্ডস, হোয়াট ইজ হিজ স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। দেখেন এখানে আমাকে স্পিড বের করতে হবে কিলোমিটার পার আওয়ারে। তো আমরা সবাই জানি যে স্পিড সমান সমান হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড টাইম। এখানে ডিস্টেন্সটা দেওয়া আছে যে 150 মিটারের ডিস্টেন্স আমি পার হব কত সময়ে, 25 সেকেন্ডে পার হব। যেহেতু মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে, তাই আমাকে কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। গুণ করতে হবে 25, এটার ভিতরে যাবে 6 বার, 5 এই 6-এর ভিতরে যাবে 1.2 বার। তাহলে 18-র সাথে 1.2 গুণ করলে কত হয়ে যাবে, 18 আর 12 গুণ করলে 216, এক ঘর পরে দশমিক আছে, তার মানে হচ্ছে 21.6 কিলোমিটার প্রতি ঘন্টা। 21.6 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ওইটাই তো, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে আসলে অনেক কিছু মনে হয়ে যায়, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে অনেক কিছু মনে হয়ে যায়, অনেক চিন্তা ভাবনা মাথায় আসে, প্রেম প্রীতির চিন্তা মাথায় আসে, অনেক চিন্তা ভাবনা মাথায় চলে আসে। কিন্তু
আপনাকে যদি গাইড করার কেউ থাকে, বা ধরেন যে আপনার বড় ভাই আগে থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আপনার বড় ভাই আগে থেকেই পড়ে, বা আপনার পাড়ার পরিচিত কেউ পড়ে, বা আপনার ক্লোজ কোনো বড় ভাই বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার সাথে আপনার একটা ভালো সম্পর্ক আছে, সে আপনার এমনিতেই গাইড করবে যে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিস, এখন কিন্তু আর উল্টোপাল্টা কিছু করা যাবে না, এখন কিন্তু এইভাবে আগাইতে হবে। 4 বছর যদি পরিশ্রম করিস, তাহলে 4 বছর অনার্স করার পরে 1 বছরের মধ্যে তোর চাকরি কনফার্ম। ঠিক আছে? তো আমাদের ম্যাক্সিমামেরই ওই গাইডলাইনের ওই লোকটা নাই, এই জন্য আমরা প্রবলেমটা ফেস করি। আর বিশ্ববিদ্যালয়ে ওঠার পরে ম্যাক্সিমাম, আমারও সেম, আমার ক্ষেত্রেও তাই হয়েছিল যে আমার খুব পাখা গজাইছিল, সেই পাখা পড়ে যাইতেও দেরি হয়নি। ঠিক আছে? সো ম্যাক্সিমামের এই ঝামেলা আছে। বিশ্ববিদ্যালয়ে ওই সময় তো রক্ত গরম থাকে, পলিটিক্স জয়েন করা, এই করা সেই করা, এরে মারো এরে ধরো, এই পাওয়ার লাগবে, নানা রকম চিন্তা আমাদের মাথায় চলে আসে। 11 নম্বরে আসেন। 11তে বলা হচ্ছে যে দ্য রেশিও অফ দ্য স্পিডস অফ এ কার, a train and a bus is 5:9:4. The average speed of the car, the bus and the train is 72 km per hour. What is the average speed of the car and the train together? বলতেছে যে একটা কার গাড়ি, ট্রেন আর বাসের গতিবেগের অনুপাত দেওয়া আছে 5, 9, 4, এবং এই তিনটা যানবাহনের গড় গতিবেগ হচ্ছে 72 কিলোমিটার প্রতি ঘন্টা। জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড অফ দ্য কার অ্যান্ড দ্য ট্রেন টুগেদার। তাহলে কার আর হচ্ছে ট্রেনের এই দুইটার গড় গতিবেগটা কত, এটা বের করতে হবে। তাহলে খেয়াল করেন, এখানে কার, ট্রেন আর হচ্ছে বাস, এই তিনটার গতিবেগের অনুপাত দেওয়া আছে 5, 9, 4। তাহলে আমি যদি আপনাকে বলি যে ভাই এই তিনটার গড় গতিবেগ কত, আপনি বলবেন যে 5+9+4 ডিভাইডেড হচ্ছে 3। তাহলে 9×5=14, 4 18, 18/3 সমান সমান হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বলবেন হচ্ছে গড় গতিবেগ। 6 কিলোমিটার পার আওয়ার বলবেন গড় গতিবেগ। সো আমাদের বোর্ডে যেটা 6 কিলোমিটার পার আওয়ার গড় গতিবেগ, প্রশ্নেই সেটা বলতেছে গড় গতিবেগ কত, 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে 1 = কত হবে, আপনি বলবেন যে 1 = হয়ে যাবে হচ্ছে 12। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই কার আর ট্রেন এই দুইটার গড় গতিবেগ কত, তাহলে কার আর ট্রেন এই দুইটার গড় গতিবেগ কত হবে, এই যে 5+9/2 = 7 কিলোমিটার পার আওয়ার হবে। তার মানে 1 পার্ট যদি 12 হয়, তাহলে এই যে কার আর ট্রেনের গড় গতিবেগ হচ্ছে 7, এই 7 = কত হবে, আপনি বলবেন যে 7×12 = 84 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার এই কার আর ট্রেনের গড় গতিবেগ। আমি আসলে প্রিপারেশন ওইরকম, মানে কি আমার ফার্স্ট ইয়ার থেকে মোটামুটি আমি একটু পড়াশোনা শুরু করছিলাম। ঠিক আছে? কারণ ওই সময় মানে আমার সার্কেলটা একটু অন্য লেভেলের হয়ে গেছিল। মানে মোটামুটি আমার কখনোই আমার সমবয়সী কারো সাথেই আমার সম্পর্ক কখনোই কোনো দিনই ভালো ছিল না। আমার সমবয়সী কোনো বন্ধু নাই। ঠিক আছে? আমার সমবয়সী কোনো বন্ধু নাই, হয় আমার বন্ধু আছে আমার চেয়ে ধরেন যে 2-3 ইয়ার জুনিয়র, অথবা আমার চেয়ে বড় 7, 8, 10 বছরের বড়। এবং ওই সময়টাতে আমার সার্কেলটা হয়ে গেছিলো এরকম। বুয়েটের কিছু বড় ভাইদের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, ওরা দেখতাম জিআরই দিত, এ করতো সে করতো। সো ওই জিআরির প্রতি একটা ভালোবাসা কাজ করছিল। ওই সময় আমি ওই মানে ম্যাথ শেখা শুরু করছিলাম, ম্যাথ ইংরেজি ওই সময়টা থেকে টুকটাক আস্তে আস্তে শেখা শুরু করছিলাম। এই শিখতে 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 মানে এই পড়ানোটা শুরু। ঠিক আছে? সার্কেলটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি কাদের সাথে মিশতেছেন, আপনি যাদের সাথে মিশবেন সেই রকমভাবে গড়ে উঠবেন। যেমন আমাকে অনেকেই বলে যে ভাই আপনি বিসিএস কেন দেন না। আমি বিসিএস দেই না কারণ আমি কখনো বিসিএস ওই লেভেলের কারোর সাথে আমার কখনো ওঠা বসাই ছিল না, একজন ছাড়া। তারপরে উনি আমাকে খুব ডিসকারেজ করতো বিসিএস না দেওয়ার জন্য। আমি কখনো পরীক্ষাই দিই না, কোনো চাকরির পরীক্ষায় ওইভাবে ইয়ে করি নাই, অ্যাটেন্ড করি নাই এখনো। ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে যে আপনি কার সাথে মিশতেছেন, বা আপনি কি হতে চান, আসলে আপনার ইন্টারেস্টটা আসলে কোন জায়গায়, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। 12 নম্বরে যান। 12। হ্যাঁ, আর সবচেয়ে মানে আমার জন্য ব্লিসিংস হচ্ছে 2016-তে সুমন ভাইয়ের সাথে পরিচয় হওয়াটা। মানে 2014-তে আমি ওনার কাছে পড়তে গেছিলাম, 2014-তে, বাট সুমন ভাইয়ের সাথে আমার একদম ক্লোজ সম্পর্ক 2016 থেকে শুরু হয়। মানে 2016 থেকে আমি তার পিছন ধরা শুরু করছি। মানে সবসময় আমি তার সাথে থাকতাম 2016 থেকে।
সবসময় মানে হচ্ছে আমাদের সপ্তাহে মিট হইতো মোটামুটি 2-3 দিন একটা কাজের পারপাজে, তার সাথে আমার মিট হইতো। ওই রকম মিট হইতে হইতে তার সাথে আমার সম্পর্কটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা আমি হয়তো কোনো ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করতে পারবো না যে আমাদের সম্পর্কটা কোন পর্যায়ে চলে গেছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার জীবনের একটা বলতে পারেন যে আশীর্বাদ, যে আমার সাথে 2016-র ওই মোমেন্টটাতে আমি তখন একটা মেন্টাল একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ওই সময়টাতে সুমন ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ঠিক আছে, এবং টিল নাও সুমন ভাইয়ের সাথে আমি আছি, এবং এইটা হচ্ছে আমার জীবনের বলা চলে যে একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন, বা আমি আসলে কি করতে চাই, আমার আসলে কি করা উচিত, আমি কি করতে ভালোবাসি, এটা আমি খুঁজে পাইছি। ঠিক আছে, আসেন 12 নম্বরে আসেন। 12তে বলা হচ্ছে যে কার এ ট্রাভেলস অ্যাট দ্য স্পিড অফ 65 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিচেস ইটস ডেস্টিনেশন ইন 8 আওয়ার্স। বলতেছে যে একটা কার 65 কিলোমিটার ঘন্টা বেগে তার গন্তব্যে পৌঁছাতে 8 ঘন্টা সময় নেবে। কার বি ট্রাভেলস অ্যাট দ্য স্পিড অফ 70 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিচেস ইটস ডেস্টিনেশন ইন 4 আওয়ার্স। আর কার বি 70 কিলোমিটার পার আওয়ার বেগে চলে গন্তব্যে পৌঁছাতে 4 ঘন্টা সময় নেবে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ডিস্টেন্স কাভার্ড বাই কার এ অ্যান্ড কার বি রেসপেক্টিভলি। তাহলে কার এ এবং কার বির অতিক্রান্ত পথের দূরত্বের অনুপাত কত, অর্থাৎ কার এ কতটুকু পথ ভ্রমণ করছে আর কার বি কতটুকু পথ ভ্রমণ করছে, এই দুইটার অনুপাত কত, এটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে খেয়াল করেন, খুব ইজি একটা ম্যাথ। এটাকে ধরে নেন যে কার এ, এটাকে ধরে নেন হচ্ছে কার বি। এই কার এ আর কার বির ডিস্টেন্সটার অনুপাত বের করতে হবে, দূরত্বের অনুপাত। তো দূরত্ব আমরা জানি কি স্পিড ইন্টু টাইম, এটাও আমরা জানি কি দূরত্বের অনুপাত বের করা লাগবে, তার মানে স্পিড ইন্টু টাইম। তো কার এর স্পিড কত, এই যে দেখেন 65 কিলোমিটার, 65 কিলোমিটার পার আওয়ার, টাইম হচ্ছে 8 ঘন্টা। আর কার বির গতিবেগ হচ্ছে 70 কিলোমিটার, টাইম হচ্ছে 4। এখানে কাটাকাটি করবেন গতিবেগের সাথে গতিবেগ, সময়ের সাথে সময়। তো আমরা যদি এখানে সময়ের সাথে সময় কাটি, এখানে 2, এখানে সময় পাবো 1। ঠিক আছে, আমরা যদি 5 দিয়ে ভাগ করে দেই, এখানে পাবো হচ্ছে 13, 5 দিয়ে ভাগ করে দিলে এখানে পাবো 14। তাহলে এখানে 14কে 14, এখানে 13 দোকানো 26, 2 দিয়ে ভাগ করে দিলে এখানে 13, 2 দিয়ে ভাগ করে দিলে এখানে 7। তার মানে 13:7 হচ্ছে তাদের ডিস্টেন্সের রেশিও, 13:7। 14 নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 14। দেখেন 14তে কি বলা হচ্ছে যে দ্য মাইলেজ অফ এ মোটর বাইক এ অ্যান্ড এ মোটর বাইক বি ইজ 42 কিলোমিটার পার লিটার অ্যান্ড 52 কিলোমিটার পার লিটার রেসপেক্টিভলি। বলতেছে যে এ মোটর বাইকটা 1 লিটার তেলে 42 কিলোমিটার পথ যায়, আর মোটর বাইক বি 1 লিটার তেলে 52 কিলোমিটার পথ যায়। মোটর বাইক এ কাভার্ড 294 কিলোমিটার অ্যান্ড মোটর বাইক বি কাভার্ড 208 কিলোমিটার। মোটর বাইকে 294 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, আর মোটর বাইক বি 208 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ইফ দ্য কস্ট অফ 1 লিটার অফ পেট্রোল ইজ 48 টাকা, যদি 1 লিটার পেট্রোলের দাম 48 টাকা হয়, হাউ মাচ অ্যামাউন্ট উড বি স্পেন্ট অন পেট্রোল টু কাভার দ্য টোটাল ডিস্টেন্স বাই বোথ দ্য মোটর বাইকস টুগেদার। তাহলে দুইটা মোটর বাইক মিলে টোটাল যে পথটা অতিক্রম করছে, এই পথটা অতিক্রম করতে মোট কত টাকার পেট্রোল খরচ হবে। খুব সহজ একটা হিসাব ভাই। এখানে দেখেন মোটর বাইক এর কথা যদি আমি বলি, আর এখানে যদি মোটর বাইক বির কথা বলি, তাহলে মোটর বাইক এ কত কিলোমিটার পথ অতিক্রম করে, বলতেছে যে 294 কিলোমিটার। 1 লিটার তেলে কতটুকু যাবে, ওখানে বলেই দিছে যে 1 লিটার তেলে যাবে হচ্ছে 42 কিলোমিটার। তাহলে এই 294 কিলোমিটার পথ যেতে কত লিটার তেল লাগবে, আপনি বলবেন যে 7 লিটার তেল লাগবে। আবার দেখেন মোটর বাইক বি কত কিলোমিটার পথ যাবে, 208। 1 লিটার তেলে কতটুকু যাবে, 52 কিলোমিটার পথ যাবে। তাহলে 52 দিয়ে 208কে ভাগ করলে কয় লিটার তেল লাগবে, আপনি বলবেন যে 4 লিটার তেল লাগবে। তাহলে মোটর বাইক এ আর মোটর বাইক বি এই দুইটার টোটাল তেল লাগতেছে কত, আপনি বলবেন যে 7 + 4 11 লিটার।
প্রতি লিটার তেলের দাম যদি 48 টাকা করে হয়, তাহলে 11-র সাথে 48 গুণ দিলে আপনি এখানে কত টাকা পাবেন? এই যে 528 টাকা পাবেন, অর্থাৎ মোট 528 টাকার পেট্রোল খরচ হবে। আঠারো নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 18। দেখেন 18তে কি বলা হচ্ছে যে এ ট্রেন ট্রাভেলস অ্যাট দ্য স্পিড অফ 65 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড হল্টস অ্যাট 8 জাংশনস ফর আ সার্টেন টাইম। বলতেছে যে একটা ট্রেন 65 কিলোমিটার ঘন্টা বেগে চলে এবং 8টা স্টেশনে একটা নির্দিষ্ট সময়ের জন্য যাত্রা বিরতি দেয়। ইট কাভার্স এ ডিস্টেন্স অফ 1300 কিলোমিটার ইন ওয়ান ডে। যদি এই ট্রেনটা 1300 কিলোমিটার পথ অতিক্রম করতে একদিন সময় নেয়, হাউ লং ডাজ দ্য ট্রেন স্টপ অ্যাট ইচ জাংশন? তাহলে ট্রেনটা প্রতিটা জংশনে কত সময় ধরে যাত্রা বিরতি দিয়েছিল? ইফ ইট হল্টস ফর দ্য সেম পিরিয়ড অফ টাইম অল দ্য জাংশন, সরি, বলা হচ্ছে যে যদি প্রতিটা স্টেশনে ট্রেনটা সমান সময় যাত্রা বিরতি দেয়, তাহলে প্রতিটা স্টেশনে ট্রেনটা কত সময় ধরে যাত্রা বিরতি দিয়েছিল। ভাই নর্মাল একটা সেন্সে আপনি চিন্তা করেন, যেখানে টোটাল ডিস্টেন্সটা আপনার দেওয়া আছে, এখানে ডিস্টেন্সটা আপনার দেওয়া আছে যে 1300 কিলোমিটারের পথ আপনি ট্রাভেল করবেন, এবং এখানে আপনার গতিবেগটাও দেওয়া আছে, গতিবেগটা কত? 65 কিলোমিটার প্রতি ঘন্টা। সো আপনি চাইলে এখান থেকে টাইম বের করতে পারেন, কারণ টাইম মানে আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে দেখেন যে 1300 কিলোমিটারের পথ যদি আমি 65 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দেই, তাহলে আমার সময় লাগবে কত? 20 ঘন্টা সময় লাগবে। আমার সময় লাগার কথা কত ভাই? 20 ঘন্টা না? কিন্তু প্রশ্নে বলতেছে যে এই 1300 কিলোমিটার পথ, এই 1300 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে কত? 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টা সময় লাগবে। কথা বুঝছেন? আমি যদি 65 কিলোমিটার পার আওয়ার বেগে 1300 কিলোমিটার পথ পাড়ি দেই, আমার সময় লাগার কথা হচ্ছে 20 ঘন্টা, কিন্তু প্রশ্নে বলতেছে যে এই 1300 কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে 24 ঘন্টা। তাহলে এই যে অতিরিক্ত 4 ঘন্টা, এই 4 ঘন্টা কেন লাগতেছে? এই অতিরিক্ত 4 ঘন্টা লাগতেছে কারণ ওই ট্রেনটা যাত্রা বিরতি দেয়। ট্রেনটা কি করে? যাত্রা বিরতি দেয়, 8টা জংশনে যাত্রা বিরতি দিবে। তো 4 ঘন্টা মানে কত মিনিট? 4 ঘন্টা মানে হচ্ছে 240 মিনিট। তো প্রশ্নে বলতেছে যে প্রতিটা স্টেশনে ট্রেনটা সমান সময়ের জন্য যাত্রা বিরতি দিবে। তাহলে প্রতিটা স্টেশনে কত সময়ের জন্য যাত্রা বিরতি দিয়েছিল? তাহলে যাত্রা বিরতির টোটাল সময় হচ্ছে 240 মিনিট। প্রত্যেকটা স্টেশনে কত সময়ের জন্য দিয়েছিল এটা বের করার জন্য 8 দিয়ে ভাগ করে দিতে হবে। 8 দিয়ে যদি আপনি 240কে ভাগ করে দেন, তাহলেই উত্তর পেয়ে যাবেন যে প্রতিটা স্টেশনে ট্রেনটা 30 মিনিট করে যাত্রা বিরতি দিয়েছিল। এই 30 মিনিট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। উনিশ নম্বরে যান, ম্যাথ নাম্বার 19। ওগুলো সহজ ম্যাথ, ঠিক আছে? এখন সব কিছুই সহজ লাগবে আপনাদের, কারণ 2টা অধ্যায় করে আসছেন, তো ওগুলো বুঝতে খুব একটা ঝামেলা হবে না। দেখেন 19-এ বলা হচ্ছে যে জেনি ট্রাভেলড 4/7 as many miles on foot as by water and 2/5 as many miles on horseback as by water. If she covered a total of 3,360 miles, sorry, 3,036 miles, how many miles did she travel on foot? বলতেছে যে জেনি পানিতে যতটুকু পথ যাবে তার 4/7
যদি পায়ে হেঁটে যায়। আবার পানিতে যত পথ যাবে তার 2/5 যদি ঘোড়ার পিঠে চড়ে যায় এবং সে মোট 3036 মাইল দূরত্ব অতিক্রম করে, হাউ মেনি মাইলস ডিড শি ট্রাভেল অন ফুট, তাহলে সে পায়ে হেঁটে কত দূর পথ ট্রাভেল করেছিল বা কত দূর পথ অতিক্রম করেছিল এটা জিজ্ঞাসা করছে। তাহলে দেখেন এখানে খুব সহজে আমরা বলতে পারি যে সে পায়ে হাঁটছে আর হচ্ছে পানিতে গেছে, এটা কত, পানিতে যাবে হচ্ছে 7 আর পায়ে হেঁটে যাবে কত, 7/4 অর্থাৎ 4। তারপরে দেখেন আবার আমরা যদি পানির সাথে ঘোড়ার পিঠের তুলনা করি, যে পানিতে যত যাবে ঘোড়ার পিঠে যাবে হচ্ছে তার 2 অংশ, তো পানিতে যাবে হচ্ছে 5, তাহলে ঘোড়ার পিঠে যাবে কত, 2 না, ঘোড়ার পিঠে যাবে 2। তাহলে এখান থেকে তো আমরা এই যে পায়ে হাঁটা, পানি পথ আর হচ্ছে ঘোড়ার পিঠ, এই তিনটার ইন্ডিভিজুয়াল রেশিও বের করতে পারি। 7 দুগুণে কত হয়ে যায়, 14 হয়ে যায়, 4 5 কত হয়ে যায়, 20 হয়ে যায়। তাহলে এইটা 7 গুণ হলে এটা 7 গুণ হয়ে 5 7 35 হয়ে যাবে। এখন দেখেন এদেরকে আর ছোট করার কোনো চান্স নাই। প্রশ্ন আমাকে বলছে যে এরা মানে এই তিনটা মাধ্যমে জেনি কত পথ যাবে, 3036 মাইল পথ যাবে। আর এখানে কত মাইল পথ গেল, 4 9, এই যে যাবে হচ্ছে আপনার 9, 1 3 4 2 6, এখানে কত 6, অর্থাৎ আমাদের এখানে রেশিওতে তিনটা মাধ্যমে টোটাল পথ যাবে হচ্ছে 69 মাইল। প্রশ্নে এই 69 মাইলটাকেই বলতেছে যে 3036 মাইল। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে পায়ে হেঁটে কত দূর যাবে, তো 69 মাইলের ভিতরে পায়ে হেঁটে যাবে 20 মাইল, ঠিক আছে, পায়ে হেঁটে যাবে কত, 20 মাইল। এখন যদি আপনি এই 69 দিয়ে এই 3036কে আপনি যদি ভাগ করে দেন তাহলে পাবেন হচ্ছে 44। 44, তাহলে 20-এর সাথে 44 গুণ করলে কত হয়, 44 দুগুণ 88 আর একটা শূন্য, অর্থাৎ 880 মাইল হচ্ছে তার পায়ে হেঁটে যাওয়া পথের দূরত্ব। 880 মাইল সে পায়ে হেঁটে যাবে। একুশ নম্বরে যান, 21। দেখেন 21 নম্বরটা বাংলাদেশে আসছে, এটা হচ্ছে অনেকটা মানসিক দক্ষতা টাইপের ম্যাথ, ঠিক আছে, এখানে সলভ করার কিছু নাই। দেখেন 21-এ বলা হচ্ছে যে আকাশ লিভস হোম ফর স্কুল হুইচ ইজ 12 কিলোমিটার ফ্রম হিজ হাউস। আকাশ তার স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, তার স্কুলটা হচ্ছে তার বাড়ি থেকে 12 কিলোমিটার দূরে। আফটার দ্য স্কুল, স্কুলের পরে, হি গোজ টু হিজ ক্লাব হুইচ ইজ 7 কিলোমিটার ফ্রম হিজ স্কুল। স্কুল ছুটির পরে আকাশ তার ক্লাবে যায় যেটা তার স্কুল থেকে 12 কিলোমিটার 7 কিলোমিটার দূরে। ইফ হিজ হাউস স্কুল অ্যান্ড ক্লাব অল ফল ইন আ লাইন, বলতেছে যে যদি তার বাড়ি স্কুল আর ক্লাব একই লাইনে হয়, দেন হোয়াট ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স হি হ্যাজ টু ট্রাভেল টু গেট ব্যাক হোম, তাহলে বাড়িতে ফিরতে হলে তাকে সর্বনিম্ন কতটুকু পথ আসতে হবে, বাড়িতে ফিরতে হলে তাকে সর্বনিম্ন কতটুকু পথ আসতে হবে। দেখেন এখানে লজিকগুলা কিভাবে কাজ করে, এখানে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে তার বাড়ি, এটা হচ্ছে ধরেন তার স্কুল। এই বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত, এই যে দেখেন বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। এখন বলতেছে যে এই লাইনেই তার ক্লাব আছে, ক্লাব আছে। এখন এই প্রশ্ন পরে অনেক পোলাপানি চিন্তা করে যে যেহেতু বলছে যে স্কুল থেকে তার ক্লাবের দূরত্ব 7 কিলোমিটার, তো পোলাপান চিন্তা করে যে স্কুল তো এটা, তার মানে তার ক্লাব হবে এই জায়গায়, তার মানে স্কুল আর ক্লাবের দূরত্ব কত, 7 কিলোমিটার। তো যখন তাকে বলছে যে তাহলে বাড়ি ফিরে আসতে কত পথ আসতে হবে, তখন পোলাপান চিন্তা করে যে এই জায়গায় 7 আর এই জায়গায় 12, টোটাল হচ্ছে 19 কিলোমিটার পথ ফেরত আসতে হবে। কিন্তু এখানে একটা ওয়ার্ড ওরা ইউজ করছে, মিনিমাম। মিনিমাম, ঠিক আছে, এই মিনিমাম ওয়ার্ডটাই হচ্ছে এই প্রশ্নের হিটিং পয়েন্ট। যখনই বলছে যে সর্বনিম্ন কতটুকু পথ তাকে ফেরত আসতে হবে,
যখনই বলছে যে মিনিমাম সর্বনিম্ন কতটুকু পথ, তখনই আপনাকে বুঝতে হবে যে এখানে ক্লাবের অবস্থানটা এই স্কুলের পরে নয়, ক্লাবের অবস্থানটা স্কুলের পরে নয়, ক্লাবের অবস্থানটা হচ্ছে বাড়ি আর স্কুলের মাঝের কোনো একটা জায়গায়। ধরে নেন যে ক্লাবের অবস্থানটা হচ্ছে এখানে, ধরে নেন ক্লাবের অবস্থান এখানে, তাহলে এই স্কুল থেকে ক্লাবের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। তাহলে এই বাড়ি থেকে স্কুলের দূরত্ব যদি 12 হয় তাহলে তাকে সর্বনিম্ন কতটুকু পথ ফেরত আসতে হবে? কারণ বাড়ি ফেরার সময় সে এই ক্লাব থেকে বাড়িতে ফিরে আসবে, তখন সে কতটুকু পথ ফেরত আসবে? আপনি বলবেন যে 12 বিয়োগ এই যে 7 তো চলেই আসছে, তার মানে 5 কিলোমিটার পথ ফেরত আসবে। তাহলে এই 5 কিলোমিটার হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যে যখন আপনাকে বলবে মিনিমাম, তার মানে তখন আপনাকে সর্বনিম্ন 5 কিলোমিটার পথ পিছনে ফিরত আসতে হবে বাড়িতে আসার জন্য। কিন্তু এই প্রশ্নে উত্তর তখন 19 কিলোমিটার হতো যখন আপনাকে বলতো যে ম্যাক্সিমাম কতটুকু পথ তাকে ফেরত আসতে হবে। যদি বলতো ম্যাক্সিমাম, এই প্রশ্নে যদি লেখা থাকতো যে ম্যাক্সিমাম কতটুকু পথ, তখন আপনি উত্তর করতেন হচ্ছে 19, এবং তখন ক্লাবের অবস্থান হতো স্কুলের পরে। তখন এই যে স্কুল থেকে ক্লাবের দূরত্ব 7, এই ক্লাব থেকে বাড়িতে ফিরতে গেলে তাকে এই যে 7 যোগ 12 ইজ ইকুয়াল টু 19 আসতে হতো। যেহেতু এখানে ম্যাক্সিমাম না বলে মিনিমাম বলছে, তাই উত্তর হবে 12 বিয়োগ 7 ইজ ইকুয়াল টু 5। বোঝা গেছে ভাই বিষয়টা? উত্তর হচ্ছে 5 কিলোমিটার। রাইট। 23 নম্বরে দেন, 23। তেইশে কি বলা হচ্ছে যে দীপা রাইডস হার বাইক at an average speed of 30 কিলোমিটার per hour and reaches her destination in 6 hours। বলতেছে যে দীপা বাইক চালায় যার গতিবেগ হচ্ছে গড়ে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং সে তার ডেস্টিনেশনে পৌঁছাবে 6 ঘন্টায়। হিমা কাভার্স দ্য সেম ডিস্টেন্স ইন 4 আওয়ার্স। হিমা সেম ডিস্টেন্সটা 4 ঘন্টায় কাভার করবে। ইফ দীপা ইনক্রিজেস হার এভারেজ স্পিড বাই 10 কিলোমিটার, যদি দীপা তার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি করে, অ্যান্ড হিমা ইনক্রিজেস হার এভারেজ স্পিড বাই 5 কিলোমিটার, এবং হিমা যদি তার গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি করে, হোয়াট উড বি দ্য ডিফারেন্স ইন দ্য টাইম টেকেন টু রিচ দ্য ডেস্টিনেশন? হোয়াট উড বি দ্য ডিফারেন্স ইন দ্যার টাইম টেকেন টু রিচ দ্য ডেস্টিনেশন? তাহলে তাদের দুইজনের গন্তব্যে পৌঁছানোর সময়ের পার্থক্যটা কত? তাদের দুইজনের গন্তব্যে পৌঁছানোর সময়ের পার্থক্যটা কত হবে? এখানে সবার প্রথমে যে জিনিসটা আপনাকে বের করতে হবে যে এরা আসলে কত ডিস্টেন্স কাভার করছে, কত ডিস্টেন্স কাভার করছে। তো দেখেন, ডিস্টেন্স মানে আমরা জানি কি স্পিড ইনটু টাইম। তো দীপার কথা বলতেছে যে দীপার স্পিড হচ্ছে ঘন্টায় 30 কিলোমিটার, সময় কত নেয়? 6 ঘন্টা নেয়। তার মানে ডিস্টেন্সটা কত হবে? 180 কিলোমিটারের ডিস্টেন্স হবে, 180 কিলোমিটার। তো এখান থেকে আপনি চাইলেই হিমার স্পিডটা কত, হিমার স্পিডটা কত এটা আপনি বের করতে পারবেন। কারণ আমরা জানি স্পিড সমান সমান কি? ডিস্টেন্স ডিভাইডেড টাইম। তাহলে ডিস্টেন্স হচ্ছে এই যে 180, আর টাইম কত? ওই যে দেখেন হিমার সময় লাগবে 4 ঘন্টা। তাহলে এখানে হিমার স্পিডটা কত হবে? এই যে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই যে দীপার স্পিড তো আপনার প্রশ্নে বলেই দিছে প্রথমে যে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু এখানে নিউ স্পিড, হিমা আর দীপার নতুন স্পিড আছে, সেটা কত? দেখেন, হিমার গতিবেগ আগে যা ছিল তার থেকে 5 কিলোমিটার বৃদ্ধি পাবে। তো আগে ছিল 45, এখন যদি 5 বৃদ্ধি পায় তার মানে গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। দীপার ক্ষেত্রেও তাই, দীপার আগে ছিল 30, এখন 10 বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে? এই যে 40 হবে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে তাহলে এখন গন্তব্যে পৌঁছানোর জন্য তাদের দুইজনের সময়ের পার্থক্যটা কত হবে? তাহলে দেখেন, সময় মানে আমরা জানি যে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। তাহলে হিমা আর দীপার যেহেতু সময়ের পার্থক্য বের করব, তাহলে আমরা এখানে দেখি যে 180 কিলোমিটার যাইতে হিমার কত সময় লাগে?
এই যে 50 শূন্য শূন্য 5 এটার ভিতরে 18, তার মানে হচ্ছে 3.6 ঘন্টা। দীপার কত সময় লাগে? 180 ভাগ 40 শূন্য 4, এটার ভিতরে কত যাবে? এই যে 4.5 ঘন্টা। তাহলে 4.5 বিয়োগ 3.6 ইজ ইকুয়াল টু 0.9 ঘন্টা। 0.9 ঘন্টা মানে হচ্ছে 9 গুণন 7 ডিভাইডেড হচ্ছে 10, এখানে শূন্য 6 নং কত হয়ে যাবে? এই যে 54 মিনিট হয়ে যাবে। 54 মিনিট। এই যে দুইজনের সময়ের পার্থক্য, দীপার 4.5 ঘন্টা আর হচ্ছে হিমার 3 ঘন্টা, 3.6 ঘন্টা, এই দুইটা বিয়োগ করলে আমরা পাই 0.9 ঘন্টা। এই 0.9 ঘন্টাকে জাস্ট মিনিটে কনভার্ট করছি ভাই, ঠিক আছে? এই 0.9 ঘন্টাকে মিনিটে কনভার্ট করছি। মিনিটে কনভার্ট করার জন্য এই 0.9 ঘন্টার সাথে এই 60 গুণ করে দিছি, আর এই দশমিকটাকে তুলে দেওয়ার জন্য নিচে 10 লিখছি। তাহলে এই শূন্য কেটে গেল, 6 আর 9 গুণ করে আমরা বলতে পারবো যে 54 মিনিট সময় হচ্ছে তাদের পার্থক্য হবে গন্তব্যে পৌঁছানোর, ঠিক আছে? 54 মিনিট ইজ দ্য রাইট আনসার। এমন প্রশ্ন দিবেই না, এক লাইনে না হইলে ওইটা সমকোণী ত্রিভুজ হয়ে যাইতো, ঠিক আছে? তখন আপনাকে বলতো যে সে উত্তর দিকে যাবে এত মাইল বা এত কিলোমিটার, দক্ষিণ দিকে যাবে এত কিলোমিটার, ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো সাধারণত বিজনেস ফ্যাকাল্টি দেয়, তখন একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, তখন আমরা পিথাগোরিয়ান ওই সূত্রটা আমরা প্রয়োগ করি, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের যে সূত্রটা, ওইগুলোকে বলা হচ্ছে দিক নির্ণয়ের অঙ্ক। আলাদা করলে তো বলেই দিত যে এক লাইনে নয়, আলাদা, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে বলে দিবে। এক লাইনে না হলে বলে দিবে যে কোন দিকে সেটা। সাতাশ নম্বরে যান, 27, ম্যাথ নাম্বার 27। দেখেন 27 নম্বরের উত্তর নিয়ে খোদ ইন্ডিয়াতেও অনেক মারামারি আছে। আমি এই জন্যে এই ম্যাথগুলো ইগনোর করে যাই, এবং ইন্ডিয়াতে এই 27 নম্বরের উত্তর বাঘা বাঘা যারা টিচার, বাঘা বাঘা যারা ইনস্ট্রাক্টর, ঠিক আছে, যারা ব্যাংকের ম্যাথ পড়ান, ইভেন আমি যার কাছে পড়ছিলাম উনি সহ অন্যান্য সবার মতে এই 27 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 100 দিন। 27 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 100 দিন। কিন্তু আগারওয়াল সহ বেশ কিছু মানুষ আছে যাদের মত হচ্ছে উত্তর হচ্ছে 80 দিন, ঠিক আছে? তো আমরা এখানে সাধারণত বাংলাদেশে আমরা যারা ম্যাথ করাই, আমরা বলি যে এখানে উত্তর অবশ্যই আপনারা 100 দিন দিয়ে আসবেন, কারণ হচ্ছে ইন্ডিয়ার অনেক ওয়েবসাইটে দেখবেন যে উত্তর দেওয়া আছে 100 দিন, কোথাও দেওয়া আছে 80 দিন, কোথাও 100 দিন। বাট লজিক এবং ইন্ডিয়ার প্রমিনেন্ট টিচার যারা, তাদের মতে এটার উত্তর হবে 100। সো আমি বলবো যে এটার উত্তর 100 দিয়ে আসবেন। এখন কেউ যদি 80 দিয়ে আসেন, সেটার হিসাব আপনার বা সেই দায়িত্ব আপনার। আমি বলবো যে উত্তর 100 হবে, কারণ আমার গুরু বা আমার শিক্ষক যারা, তারা সবাই বলছে যে এটার উত্তর 100। তো দেখেন এখানে বলা হচ্ছে যে রবি ক্যান ওয়াক এ সার্টেন ডিস্টেন্স ইন 40 days। রবি একটা নির্দিষ্ট দূরত্ব 40 দিনে ভ্রমণ করবে। when he rests 9 hours a day, যদি সে প্রতিদিন 9 ঘন্টা করে রেস্ট নেয়। how long will he take to walk twice the distance, twice as fast and rest twice as long each day? যদি সে এই দূরত্বের দ্বিগুণ দূরত্ব, ঠিক আছে, এই দূরত্বের দ্বিগুণ দূরত্ব দ্বিগুণ গতিতে এবং দ্বিগুণ সময় বিশ্রাম নিয়ে অতিক্রম করতে চায়, তাহলে কত সময় লাগবে? ঠিক আছে, আমি আপনাদেরকে ইউনিটারি মেথড করানোর সময় একটা মেথডের সাথে পরিচয় করায় দিয়েছিলাম, তার নাম বলছিলাম যে এমডিএইচ মেথড। এইটা অনেকটা হচ্ছে এমডিএইচ মেথডের মতো, বা এমডিএইচ মেথড দিয়ে করা যায়। এখন কথা হচ্ছে যে এই অঙ্কের দুইটা সিচুয়েশন, প্রথম সিচুয়েশন আর একটা হচ্ছে দ্বিতীয় সিচুয়েশন। তো প্রথম সিচুয়েশনে ডিস্টেন্সটা কত এটা আমরা জানি না, ধরে নিচ্ছি যে এক ডিস্টেন্স। আর দ্বিতীয় সিচুয়েশনের ডিস্টেন্সটা কত প্রশ্নে আমাকে বলেই দিছে যে ডিস্টেন্সটা হবে প্রথমের চেয়ে দ্বিগুণ, তার মানে এই যে দ্বিগুণ, ঠিক আছে। প্রথম সিচুয়েশনে কতদিন সময় লাগবে বলতেছে যে 40 দিন সময় লাগবে। একদিন সমান সমান আমরা জানি 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে যদি 9 ঘন্টা বিশ্রাম নেন, তার মানে 15 ঘন্টা আপনি হাঁটতে থাকেন। তো এই 40 দিনে আপনি প্রতিদিন 40 ঘন্টা করে, মানে 40 দিনে আপনি প্রতিদিন 15 ঘন্টা করে হাঁটছেন। এখন খেয়াল করেন এই দ্বিতীয় অংশে আপনার সময়টা বের করতে হবে।
তো সময়টা কত জানি না, এটাকে টি ধরতেছি। এবং দ্বিতীয় অংশে আপনি বিশ্রাম নেবেন কত, বলতেছে যে প্রথম অংশে 9 ঘন্টা বিশ্রাম নিছেন, তো তাহলে দ্বিতীয় অংশে বিশ্রাম নেবেন হচ্ছে দ্বিগুণ সময়, অর্থাৎ 9 × 2 = 18 ঘন্টা। তো দিন হচ্ছে 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা বিশ্রাম নিলে আপনি হাঁটবেন কয় ঘন্টা? 6 ঘন্টা। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আপনি হাঁটেন হচ্ছে 6 ঘন্টা। আমি ইউনিটারি মেথডে একটা কথা বলছিলাম যে ইফিসিয়েন্সির একটা বিষয় চলে আসে, ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি তো এখানে প্রশ্নে বলে দিছে যে প্রথম অংশে রবি যত গতিতে হাঁটে, দ্বিতীয় অংশে রবি হাঁটবে তার দ্বিগুণ গতিতে। তার মানে দ্বিতীয় অংশে রবির ইফিসিয়েন্সি কত? 2। এখন আপনি বলতে পারেন যে ভাই প্রথম ক্ষেত্রে তো রবির ইফিসিয়েন্সি লিখলেন না, এখানে আসলে এই এক লিখেও যা না লিখেও তা, এটা আসলে কোনো ইয়ে ক্যারি করে না। তো যদি আপনি লেখেন লিখতে পারেন, তাহলে এই এক ক্যান্সেল আউট হয়ে যাবে, এই দুই ক্যান্সেল আউট হয়ে যাবে, 3 এটার ভিতরে 2 বার, 3 এটার ভিতরে যাবে 5 বার, 2 এই 40-এর ভিতরে যাবে 20 বার। তাহলে এই যে টাইম সমান সমান কত হবে? এই যে 5×20 = 100 হয়ে যাবে, অর্থাৎ 100 দিন সময় লাগবে রবির। 100 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে চলে যাবেন হচ্ছে 39 নম্বরে, ম্যাথ নাম্বার 39, 39। দেখেন 39-এ বলা হচ্ছে যে এ বয় গোজ 3 ইকুয়াল ডিস্টেন্সেস ইচ অফ লেংথ x কিলোমিটার। বলতেছে যে একজন বালক 3টা সমান দূরত্বের অতিক্রম করবে, ডিস্টেন্স অতিক্রম করবে, উইথ এ স্পিড অফ y কিলোমিটার/আওয়ার, 3y/5 কিলোমিটার/আওয়ার অ্যান্ড 2y/5 কিলোমিটার/আওয়ার রেসপেক্টিভলি, ইফ দ্য টোটাল টাইম টেকেন ইজ 1 আওয়ার। যদি এই 3টা সমান দৈর্ঘ্যের দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা সময় লাগে, দেন x:y=, তাহলে x অনুপাত y কত? ভাই খুব সিম্পল একটা হিসাব দেখেন, 3টা সমান দৈর্ঘ্যের দূরত্ব দেওয়া আছে এবং প্রত্যেকটার দৈর্ঘ্য কত? x কিলোমিটার করে। প্রশ্ন এটা বলেই দিছে। প্রথমটাতে গতিবেগ কত হবে? এই যে দেখেন প্রশ্নে বলে দিছে যে প্রথমটার গতিবেগ হচ্ছে y কিলোমিটার প্রতি ঘন্টা, দ্বিতীয়টার গতিবেগ কত? 3y/5, 3y/5 কিলোমিটার প্রতি ঘন্টা, তৃতীয়টার গতিবেগ কত? 2y/5 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমরা কি জানি যে আমরা যখন ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করব তখন আমরা টাইম পেয়ে যাব না? টাইম পেয়ে যাব। তো প্রশ্নেও আপনাকে এটাই বলতেছে যে এই 3টা সমান দৈর্ঘ্যের দূরত্ব অতিক্রম করতে টোটাল সময় লাগবে কত? 1 ঘন্টা। টোটাল সময় লাগবে কত? 1 ঘন্টা। এই যে 1, তাহলে দেখেন ডিস্টেন্স বাই স্পিড, তাহলে এগুলো প্রত্যেকটাই টাইম। তাহলে দেখেন এখানে কত হবে? x/y প্লাস 5 ওপরে উঠে যাবে, তার মানে 5x/3y প্লাস এখানেও 5 ওপরে উঠে যাবে, 5x/2y ইজ ইকুয়াল টু কত? 1। এখানে এইগুলোর লসাগু কত হবে? আপনি বলবেন যে 6y, y কাটে যাবে, তাহলে 6x, তাহলে 2, এখানে হচ্ছে আপনার 10x, এখানে 2, এখানে হবে হচ্ছে আপনার 10x, তাহলে এখানে y। 10×10 = 20, 20×6 কত? সরি এখানে 15 হবে, হ্যাঁ 3×5 = 15, 3×2 = 6, 3×5 = 15। দেখেন 15×10 = 25, 25×6 কত? 31, তার মানে 31x সমান সমান এই যে 6y। তো আমার কাছে জানতে চাইছে যে x আর y এর অনুপাত কত? তো x আর y এর অনুপাত হচ্ছে এই যে 6:31। ঠিক আছে, এই 6:31 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের শেষ ম্যাথ আসেন 41, 41 নম্বর।
দেখেন 41 কি বলতেছে যে an express train traveled at an average speed of 100 কিলোমিটার পার আওয়ার stopping for 3 minutes after 75 কিলোমিটার। বলতেছে যে একটা এক্সপ্রেস ট্রেন যার গতিবেগ হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা, 75 কিলোমিটার পর পর এটা 3 মিনিটের জন্য মানে যাত্রা বিরতি দিবে। A local train traveled at a speed of 50 কিলোমিটার পার আওয়ার stopping for 1 minute every 25 কিলোমিটার। একটা লোকাল ট্রেন যার গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, এই ট্রেনটা 25 কিলোমিটার পর পর 1 মিনিট করে যাত্রা বিরতি দিবে। ইফ দ্য ট্রেনস বিগান ট্রাভেলিং অ্যাট দ্য সেম টাইম, যদি দুইটা ট্রেন একই সময়ে যাত্রা করে, হাউ মেনি কিলোমিটার্স ডিড দ্য লোকাল ট্রেন ট্রাভেল ইন দ্য টাইম ইট টুক দ্য এক্সপ্রেস ট্রেন টু ট্রাভেল 600 কিলোমিটার। দেখেন শেষের অংশটাতে বলা হচ্ছে যে যদি দুইটা ট্রেন একই সময়ে যাত্রা শুরু করে, হাউ মেনি কিলোমিটার্স ডিড দ্য লোকাল ট্রেন ট্রাভেল ইন দ্য টাইম ইট টুক দ্য এক্সপ্রেস ট্রেন টু ট্রাভেল 600 কিলোমিটার। অর্থাৎ যেই সময়ে এক্সপ্রেস ট্রেনটা 600 কিলোমিটার পথ পাড়ি দিবে, ওই একই সময়ে লোকাল ট্রেনটা কত কিলোমিটার পথে যাবে। প্রশ্নের জিজ্ঞাসা হচ্ছে যে যেই সময়ে এক্সপ্রেস ট্রেন 600 কিলোমিটার পথ পাড়ি দেয়, ওই একই সময়ে লোকাল ট্রেনটা কত কিলোমিটার পথ পাড়ি দিবে, এটা বের করতে হবে। এখন খেয়াল করেন এক্সপ্রেস ট্রেনের যে স্পিডটা দেওয়া আছে এখানে সেটা হচ্ছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, আর আমার ডিস্টেন্সটা কত ভাই? 600 কিলোমিটার। তাহলে আমি যদি বলি যে এই এক্সপ্রেস ট্রেনের এই 600 কিলোমিটার পথ পাড়ি দিতে টোটাল কত সময় লাগবে, আপনি বলবেন যে 6 ঘন্টা সময় লাগবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে কি, যে এই যে বলতেছে যে এক্সপ্রেস ট্রেনটা 75 কিলোমিটার যাওয়ার পরে 3 মিনিট করে থেমে যাবে। এখন এই কনসেপ্টটা বোঝার জন্য আমি নর্মালি আপনাকে একটা কথা বলি, যে ধরেন যে একটা ট্রেন 5 কিলোমিটার পরে, এটা বুঝেন, একটা ট্রেন 5 কিলোমিটার পর পর 2 মিনিট করে দাঁড়াবে। তো যদি সে 20 কিলোমিটার পথ পাড়ি দেয় তাহলে সে কত মিনিট দাঁড়াবে? আপনি বলবেন যে ভাই এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এখান থেকে এখানে 5 কিলোমিটার, এখানে ধরেন যে 2 মিনিট দাঁড়াইলো। আবার এখান থেকে এখানে ধরেন যে 10 কিলোমিটার, এখানে আবার 2 মিনিট দাঁড়াইলো। এখান থেকে এখানে হচ্ছে 15 কিলোমিটার, এখানে 2 মিনিট দাঁড়াবে। আর এইটা হচ্ছে 20 কিলোমিটার, এখানে তো একবারেই স্টপ হয়ে যাবে। কারণ তার ডেস্টিনেশনে হচ্ছে 20 কিলোমিটার পথ যাওয়া। তো যখন সে 20 কিলোমিটারে পৌঁছাবে তখন তো সে একেবারেই স্টপেজ দিয়ে দিবে। কিন্তু এই শুরুর জায়গা থেকে একদম কতবার থেমে যাচ্ছে? একবার, দুইবার, তিনবার থামতেছে না? 3বার থামতেছে। তো 20 কিলোমিটার রাস্তায় 5 কিলোমিটার পর পর যদি 2 মিনিট করে থামে তাহলে থামতেছে কয়বার? 3বার থামতেছে না? 3বার থামতেছে। সো এখানেও বিষয়টা এমন যে ভাই 600 কিলোমিটার রাস্তায় 75 কিলোমিটার পর পর যদি থামে তাহলে থামবে কতবার? আপনি এখানে বলবেন যে ভাই জাস্ট 600কে 75 দিয়ে ভাগ করে জাস্ট 1 দিয়ে মাইনাস করে দিবেন, তাইলেই উত্তর পেয়ে যাবেন যে এখানে 7বার থামবে। এইটাকেও সেমভাবে লেখা যায় যে 20 কিলোমিটার পথ 5 কিলোমিটার পর পর যদি থামে তাহলে থামবে কতবার? আপনি বলবেন যে বিয়োগ 1। তাহলে এই যে 5 20-এর ভিতর কতবার যাবে? 4বার। 4 থেকে 1 বিয়োগ করলে কত? এই যে 3বার, যার প্রুফ আমি এখানে দিয়ে দিছি। ঠিক আছে? সো এখানেও তাই, যে 75 কিলোমিটার পর পর যদি থামে তাহলে 600 কিলোমিটারে থামবে কতবার? 7বার। যে 75 এটার ভিতরে 8বার, 8 থেকে 1 বিয়োগ করলে 7বার। তো 7বারের প্রত্যেকবার থামতেছে কয় মিনিট করে? 3 মিনিট করে। তাহলে 7বারে টোটাল কত মিনিট থামবে? 21 মিনিট থামবে। তাহলে এখন আমি ফাইনালাইজ করতে পারি যে ভাই 600 কিলোমিটারের এই পথটা ওই এক্সপ্রেস ট্রেনটা অতিক্রম করতে সময় নেবে এই যে 6 ঘন্টা আর হচ্ছে 21 মিনিট। এই 6 ঘন্টা 21 মিনিট সময় নেবে। 6 ঘন্টা 21 মিনিট সময় নেবে। এখন খেয়াল করেন, প্রশ্নে আপনাকে ওরা বলতেছে যে ভাই একটা লোকাল ট্রেন আছে, লোকাল ট্রেনের গতিবেগটা, লোকাল ট্রেনের যে স্পিড এটা আবার কত বলছে এখানে? 50 কিলোমিটার প্রতি ঘন্টা। 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং সে থামবে কয় মিনিট পর পর? 25 কিলোমিটার পর 1 মিনিট করে থামবে। 1 মিনিট। 25 কিলোমিটার পর পর কি করে থামবে?
1 মিনিট করে থামবে, 1 মিনিট, তাই না? তাহলে 25 কিলোমিটার পর পর যদি সে 1 মিনিট করে থামে, তাহলে এই যে 6 ঘন্টা 21 মিনিট, এই 6 ঘন্টা 21 মিনিটে সে কতটুকু পথ ট্রাভেল করতে পারবে? 6 ঘন্টা 21 মিনিটে সে কতটুকু পথ ট্রাভেল করতে পারবে, এইটা আপনাকে বের করে দিতে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করেন, এখানে আপনার এই লোকাল ট্রেনটা গতিবেগ দেখেন দেওয়া আছে হচ্ছে 50 কিলোমিটার, 25 কিলোমিটার পর পর এটা থেমে যাবে। এবং এই লোকাল ট্রেনটা তাহলে কতটুকু পথ অতিক্রম করবে? এই যে এক্সপ্রেস ট্রেনটা এই 6 ঘন্টা 21 মিনিটে যতটুকু পথ অতিক্রম করছে, অর্থাৎ 600 অতিক্রম করছে 6 ঘন্টা 21 মিনিটে, তাহলে এই 6 ঘন্টা 21 মিনিটে লোকাল ট্রেনটা কতটুকু পথ অতিক্রম করবে, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা বের করা লাগবে। তাহলে আপনি এখানে চিন্তা করেন যে 25 কিলোমিটার পর পর যদি 1 মিনিট করে থামে, তাহলে 50 কিলোমিটার থামবে কতবার? 50 কিলোমিটারে থামবে কতবার? তাহলে আমরা কিছুক্ষণ আগে বলছি যে এইটাকে আমরা কি করব, 25 দিয়ে ভাগ করে দিব, তাই না? 25 দিয়ে ভাগ করে দিব, 25 দিয়ে ভাগ করে দিয়ে আমরা এখান থেকে কি করব, 1কে মাইনাস করে দিব। তাহলে 25 এখানে 2বার, 2 থেকে 1 বিয়োগ করলে এই যে 1 মিনিট করে থামতেছে না? 1 মিনিট করে থামতেছে। তার মানে 50 কিলোমিটার যাইতে তার সময় কত লাগবে? 1 মিনিট এক্সট্রা লাগবে না? কারণ এখানে 50 কিলোমিটার পার আওয়ার মানে কি, 50 কিলোমিটার পথ যাবে হচ্ছে 60 মিনিটে, 60 মিনিটে। আর 25 কিলোমিটার পর পর যেহেতু সে 1 মিনিট থামবে, তার মানে 50 কিলোমিটার যাইতে এই 1 মিনিট থামা সহ তার সময় লাগবে কত? 61 মিনিট সময় লাগবে না? 61 মিনিট, অর্থাৎ কোনো প্রকার স্টপেজ ছাড়া 60 মিনিট লাগবে। যেহেতু 25 কিলোমিটার পর 1 মিনিট করে থামে, তার মানে 50 কিলোমিটার যাইতে তার সময় লাগবে কত? 61 মিনিট। তো এখন আমরা সাম আপ করতে পারি না যে ভাই 61 মিনিটে যদি 50 কিলোমিটার পথ ভ্রমণ করতে পারে, তাহলে এই যে 6 ঘন্টা 21 মিনিট, 6 ঘন্টা 21 মিনিট মানে কত? 360 যোগ হচ্ছে 21, মানে হচ্ছে আপনার 381 মিনিট। 381 মিনিটে, 381 মিনিটে কতটুকু পথ ট্রাভেল করবে? আপনি বলবেন যে 50 গুণন 381 ডিভাইডেড হচ্ছে 61। দেখেন তো এটা হিসাব করে কত আসে। 381 গুণন হচ্ছে 50 ভাগ হচ্ছে আপনার 61, 312 চলে আসতেছে কেন? দেখেন তো কোথায় ভুল করলাম। উত্তর এত আসবে না, 312 আসবে না। 100 কিলোমিটার 3 মিনিটস, ওকে ফাইন। তাহলে 6 ঘন্টা 21 মিনিট। দেখেন তো কোথায় ভুল করছি। আচ্ছা, এখানে এখানে একটা কাহিনী আছে। এখানে 61 মিনিট হবে না, বুঝছেন? এখানে 61 মিনিট হবে না। এখানে বিষয়টা হবে এমন যে, এখানে আমি বলি বিষয়টা। এই পর্যন্ত তো বুঝতে পারছি, 6 ঘন্টা 21 মিনিট পর্যন্ত ওকে আছে। লোকাল ট্রেনে ঝামেলা হয়েছে। দেখেন, লোকাল ট্রেনের বিষয়টা এমন, লোকাল ট্রেনটা লোকাল ট্রেনটা মূলত কত ডিস্টেন্স অতিক্রম করবে, কত ডিস্টেন্স অতিক্রম করবে এটা কিন্তু আমরা জানি না। কত ডিস্টেন্স কাভার করবে এইটা আমরা জানি না। দেখেন, লোকাল ট্রেনটা কত ডিস্টেন্স কাভার করবে এইটা কিন্তু আমাদের জানা নাই। এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। তাই এখানে যেরকম আমরা এক্সপ্রেস ট্রেনেরটা বের করছি যে এক্সপ্রেস ট্রেন 600 কিলোমিটার পথ যাবে,
75 কিলোমিটার পর পর যদি থামে, তাহলে এখান থেকে আমরা 1 বিয়োগ করে দিতে পারি যে 75 এই 600-র ভিতরে 8 বার, তো শেষবারের সময় তো একবারে স্টপ হয়ে যাবে। তো এই লাস্ট টাইম অর্থাৎ তার ডেস্টিনেশনের ওই স্টপেজটাকে আমাকে বাদ দিতে হবে, এই জন্য 8 থেকে 1 বাদ দিয়ে আমরা 7 বলতেছি। এইটা ওকে আছে, এইটা ওকে। কিন্তু আপনি কিন্তু এখানে জানেন জানেন না যে লোকাল ট্রেনটা কত ডিস্টেন্স অতিক্রম করবে। লোকাল ট্রেনটা মূলত কত ডিস্টেন্স অতিক্রম করবে এইটা আমাদের জানা নাই। তাই এইটার মতো হবে না, মানে এইটার মতো এক্সপ্রেস ট্রেনের মতো আপনি লোকাল ট্রেনে চিন্তা করতে পারবেন না। লোকাল ট্রেনের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে লোকাল ট্রেনের স্পিড যেহেতু 50 কিলোমিটার/আওয়ার বেগ, ঠিক আছে? তাহলে এই যে 50 কিলোমিটার, তার মানে 25 কিলোমিটার পরে এখানে একবার থামবে, আবার 25 পরে এখানে একবার থামবে, আবার 25 পরে এখানে একবার থামবে। এইভাবে থামতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না সে তার ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে যেহেতু আমি জানি না যে লোকাল ট্রেনের ডেস্টিনেশনটা কত কিলোমিটার পরে, এইটা যেহেতু জানা নাই, আমাকে শুধু বলছে যে তার স্পিড হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার, তাহলে আমাকে মানে ক্যালকুলেশনটা এইভাবে করতে হবে যে 50 কিলোমিটারে সে থামবে মূলত 2 বার, বুঝছেন? 2 মিনিট থামবে। এই যে 25 কিলোমিটার পরে এখানে 1 মিনিট, আবার 25 কিলোমিটার পরে এখানে 1 মিনিট, অর্থাৎ 2 মিনিট থামবে। অর্থাৎ এই 25 আর এই 25, টোটাল 50 কিলোমিটার পথ পাড়ি দিতে স্টপেজ ছাড়া তার সময় লাগবে 60 মিনিট। যেহেতু 25 কিলোমিটার পরে 1 মিনিট করে সেই স্টপেজ দিচ্ছে, তাই 50 কিলোমিটার যাইতে স্টপেজ সহ তার সময় লাগবে 60+2 62 মিনিট। ঠিক আছে, 62 মিনিট সময় লাগবে। এখন আপনি বের করতে পারবেন, যে আসলে লোকাল ট্রেনটা মূলত কত ডিস্টেন্স কাভার করছে। ঠিক আছে, এখন আপনি বের করতে পারবেন যে ভাই এখানে লোকাল ট্রেনটা স্টপেজ সহ 62 মিনিটে পথ চলতে পারে 50 কিলোমিটার, তাহলে 6 ঘন্টা 21 মিনিট, 6 ঘন্টা 21 মিনিট, যেটাকে আমরা বলতেছিলাম যে 381 মিনিট। 381 মিনিটে তাহলে পথ চলতে পারবে কত? 50 × 381 ডিভাইডেড হচ্ছে 62। 2 এখানে 25 বার, 2 এখানে 31 বার। 25 আর 381 গুণ করেন তো। 381-র সাথে 25 গুণ করলে আমরা পাবো 9525। এইটাকে যদি 31 দিয়ে ভাগ করে দেই, তাহলে এই যে এবার চলে আসছে যে 307.25 কিলোমিটার পথ মূলত এই লোকাল ট্রেন কাভার করবে। 307.25, ঠিক আছে? এখানে যদি আমার লোকাল ট্রেনের ডিস্টেন্সটা দেওয়া থাকতো, তাহলে আমি ওখানে একটা বিয়োগ করতে পারতাম বা বলতে পারতাম যে এখানে লাস্ট ডেস্টিনেশন হচ্ছে এটা, তাহলে এই ডেস্টিনেশনটাকে বাদ দেয়। যেহেতু এখানে লোকাল ট্রেনের ডেস্টিনেশনে আমি জানি না যে কত কিলোমিটার পথে ট্রাভেল করবে তারা, তাই আমাকে এই 50 কিলোমিটারে মূলত 2 বারই থামতে হবে। 25 কিলোমিটার পরে একবার, আবার 25 কিলোমিটার পরে একবার। তাহলে এখানে 1 মিনিট, এখানে 1 মিনিট, 2 মিনিট। তাহলে আপনার স্টপেজ সহ 50 কিলোমিটার পথ যাইতে সময় লাগবে 62 মিনিট। তো 62 মিনিট যাইতে যদি 50 কিলোমিটার যায়, মানে 62 মিনিটে, তাহলে ওই যে 6 ঘন্টা 21 মিনিট বা 381 মিনিটে কত যাবে? 381 মিনিটে যাবে হচ্ছে 307.25 কিলোমিটার। বোঝা গেছে কিনা ভাই? বুঝতে পারছেন কিনা? এই ছিল মোটামুটি আমাদের আজকের পড়াশোনা। কালকে আমাদের ক্লাস ছিল, বাট কালকের ক্লাসটা আমি নিব না। ঠিক আছে, কালকে হচ্ছে বুধবার, বুধবারের ক্লাসটা আমি নিব না। বুধবারের ক্লাসটা আমরা শুক্রবারে করব। ঠিক আছে, আগামীকাল বুধবারের ক্লাসটা আমরা আগামী শুক্রবারে করব, এবং বৃহস্পতিবারে ইনশাল্লাহ আমাদের যথারীতি ক্লাস চলবে। বৃহস্পতিবারে সকালে ক্লাস চলবে, জাস্ট বুধবারের ক্লাসটা আমরা শুক্রবারে নিব। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, তাহলে দেখা হবে ইনশাল্লাহ বৃহস্পতিবারে। আল্লাহ হাফিজ।